স্টে হোম, স্টে সেফ। তো এখানে আমরা আজকে কিছু বেসিক কথাবার্তা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমরা কিছু বেসিক, আজকে আমরা সিকিউতে যাবো না, এই চ্যাপ্টারে তোমাদের কিছু বেসিক নলেজ আমি তোমাদের দিয়ে যাব, ঠিক আছে? এবার আসো, দেখো যে আমাদের রক্ত সংবহন, তো রক্ত সংবহনের মধ্যে মেইন দুইটা জিনিস আছে, একটা আছে রক্ত আছে আর একটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড আছে। এই দুইটা ব্যাপার আমাদের এখানে মেইন ব্যাপার। হৃৎপিণ্ড, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। তো আমাদের এই যে রক্ত আছে, এই রক্তের দুইটা উপাদান আমরা জানি, একটাকে বলি আমরা রক্ত রস আর একটাকে বলি রক্ত কণিকা। একটা বলি রক্ত রস আর একটাকে কী বলি আমরা, আর একটাকে বলি আমরা রক্ত কণিকা বলি। একটাকে বলি রক্ত রস আর একটাকে বলি রক্ত কণিকা। সেই রক্ত রসকে রক্ত কণিকা আসলে কি? রক্ত রসের ইংরেজি হচ্ছে প্লাজমা আর রক্ত কণিকার ইংরেজি হচ্ছে ব্লাড সেল বা ব্লাড কার্পাসল। যা ভাল লাগে তুমি বলতে পারো, ব্লাড সেল বলতে পারো, ব্লাড কর্পাসলস বলতে পারো, কোনো প্রবলেম নেই। সো আমাদের এই দুইটা উপাদান থাকে আমাদের রক্তের মধ্যে। সো মানবদেহের রক্তের কথা যখন আমরা বলতে চাই যে মানবদেহের রক্তের রং কেমন, প্রথম প্রশ্ন আসে যে মানবদেহের রক্ত, আমরা জানি আমাদের হাত পা কাটলেই লাল লাল রক্ত বেরোয়, দ্যাট মিনস মানবদেহের রক্ত লাল। রক্ত কখনো যদি মুখে নাও, মুখে নিলে দেখবা রক্ত একটু লবণাক্ত লবণাক্ত ফিলিং আসে রক্ত থেকে। কেন লবণাক্ত লবণাক্ত ফিলিং আসে? কারণ এখানে কিছু অজৈব আয়ন আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এরা আছে, এদের কারণে রক্ত লবণাক্ত মনে হয়। রক্তটা অম্লীয় না ক্ষারীয়? রক্তটা ক্ষারীয়। খুব বেশি ক্ষারীয়? উত্তর হচ্ছে না, ঈষৎ ক্ষারীয়। রক্তের পিএইচটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, রক্তের পিএইচটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে রক্ত আছে, এই রক্তের পিএইচ যদি আমি বলি, পিএইচটা মনে রাখবো 7.35 থেকে 7.35 থেকে 7.45, 7.35 থেকে 7.45 হচ্ছে আমাদের রক্তের পিএইচ। নর্মালি আমাদের রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45 হচ্ছে আমাদের রক্তের পিএইচ। 7.35 থেকে 7.45 হচ্ছে আমাদের রক্তের পিএইচ। তো এই রক্তরস বা প্লাজমা আর রক্তকণিকা আছে। এই রক্তরস বা প্লাজমার মধ্যে আমাদের দুইটা জিনিস আছে। রক্তরস বা প্লাজমার মধ্যে আমরা দেখতে পাই পানি রয়েছে আর একটা হচ্ছে কঠিন পদার্থ রয়েছে। পানি রয়েছে এবং কঠিন পদার্থ রয়েছে। এই যে পানি যে রয়েছে, এই পানির পরিমাণ হচ্ছে আমাদের 90 থেকে 92% হচ্ছে আমাদের পানি। আর কঠিন পদার্থের পরিমাণ যদি আমি বলি 8 থেকে 10% হচ্ছে আমাদের পানি। এই 8 থেকে 10% পানির মধ্যে আছে আমাদের জৈব পদার্থ আর আছে আমাদের অজৈব পদার্থ। জৈব, অজৈব। জৈব পদার্থের পরিমাণ হচ্ছে আমাদের 8 to 9%, আর অজৈব পদার্থের পরিমাণ হচ্ছে 0.9%। পার্সেন্টেজ মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে খুব বেশি সমস্যা নেই, বাট পানির পরিমাণ কতটা মনে রাখতে হবে। জৈব পদার্থের মধ্যে আমাদের মেইন যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিনটা আমাদের একদম মাথায় ঢুকাই দেবে। প্রোটিন থাকে কয় টাইপের? প্রোটিন থাকে 4 ধরনের প্রোটিন থাকে। কয় ধরনের প্রোটিন? 4 ধরনের প্রোটিন থাকে। কী কী থাকে 4 ধরনের প্রোটিন? একটা হচ্ছে ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে, ল সবাই এক করে, না না ফুল পরে টুপ করে না, আচ্ছা এটা তো প্রোটিন। প্রোটিন আছে আমাদের 4 প্রকার। একটা হচ্ছে যে ফারিয়া প্রথম গুলশানে এলো। ফারিয়া প্রথম কই আসছে? গুলশানে এসে, ঝা চকচক গুলশান, গুলশানে এলো। ফারিয়া প্রথম কোথায় এলো? গুলশানে এলো, বা এটাকে আমরা জিপিএ 5 দ্বারা প্রকাশ করে অনেকে। সো ফারিয়া দ্বারা মনে আসে কি? ফাইব্রিনোজেন। প্রথম দ্বারা কি আসে? প্রথম দ্বারা আসেছে প্রথমবিন। গুলশানের দ্বারা কি আসে? গ্লোবিউলিন। এলো দ্বারা কি আসে? অ্যালবুমিন। সো এই 4টা হচ্ছে আমাদের প্রোটিন। কি প্রোটিন? প্লাজমা প্রোটিন। এর মধ্যে ফাইব্রিনোজেন এবং প্রথমবিন তো আমাদের রক্ত জমাটের সাথে জড়িত। কিসের সাথে জড়িত? আমাদের রক্ততঞ্চনের সাথে জড়িত ফাইব্রিনোজেন এবং প্রথমবিন। গ্লোবিউলিন আমাদের 3 প্রকার, একটাকে আমরা বলি আলফা, একটাকে বলি আমরা বিটা, একটাকে বলি আমরা গামা। আর অ্যালবুমিনটা মেইনলি আমাদের হচ্ছে দেহে পরিবহনের কাজ করে। অ্যালবুমিনের পরিমাণ সবচেয়ে বেশি। অ্যালবুমিনটা আমাদের কী থাকে? সবচেয়ে বেশি থাকে, এবং সে হচ্ছে আমাদের বডিতে পরিবহনের কাজ করে, নানা কিছু পরিবহন বা ট্রান্সপোর্টেশনের কাজ করে সে। আর এই যে গামা গ্লোবিউলিন যেটা আছে, এই গামা গ্লোবিউলিন, সো আমাদের এই গামা গ্লোবিউলিন ছাড়া সকল প্লাজমা প্রোটিন আমাদের কোথায় তৈরি হয়? সকল প্লাজমা প্রোটিন হচ্ছে যকৃতে তৈরি হয়।
আর গামা গ্লোবিউলিনটা আমাদের রক্তরসে তৈরি হয়। গামা গ্লোবিউলিনটা আমাদের কোথায় তৈরি হয়? রক্তরসে তৈরি হয়, সে যকৃতে তৈরি হয় না। সেই গামা গ্লোবিউলিন ছাড়া যারা আছে সবাই আমাদের রক্তরসে তৈরি হয়। গামা গ্লোবিউলিন ছাড়া যারা আছে সবাই আমাদের রক্তরসে তৈরি হয়। এবার আসো রক্তকণিকার মধ্যে আসো, আমি মুছে দিলাম। আচ্ছা একটু লেখো, 2 মিনিট 30 সেকেন্ড টাইম দিলাম লেখার জন্য। বুঝলাম না ফেসবুক কেমন যেন একটা আলতু ফালতু কাজ শুরু করছে, খালি বাইকা যায়। ওদের বেঁকে যাওয়াটা আমার কাছে একদমই ভালো লাগতেছে না। লেখা শেষ না? আচ্ছা, লেখা শেষ হইলে তারপর আসে আমরা রক্তকণিকার মধ্যে যাই। রক্তকণিকার মধ্যে যদি যাই তাহলে আমাদের রক্তকণিকাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? রক্তকণিকাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি রক্তকণিকার মধ্যে যদি যাই? রক্তকণিকাকে আমরা হচ্ছে যে 3 টাইপের আমাদের রক্তকণিকা রয়েছে। কয় টাইপের রক্তকণিকা রয়েছে? 3 টাইপের রক্তকণিকা রয়েছে। একটাকে বলি আমরা আরবিসি বা লোহিত রক্তকণিকা, এটাকে বলি আমরা ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, আর এটাকে বলি আমরা প্লেটিলেট বা অনুচক্রিকা। এই আরবিসি বা লোহিত রক্তকণিকার আরেকটা নাম আছে আমাদের, একে আমরা কি বলি? একে আমরা আরবিসি বা লোহিত রক্তকণিকাকে আমরা বলি ইরাইথ্রোসাইট। ইরাইথ্রোসাইট, ইরাইথ্রোসাইট। ইরাইথ্রো ওয়ার্ডটা দিয়ে সবসময় বোঝায় লাল। অ্যারাইথ্রো, ইরাইথ্রো গ্রিক ভাষায় তার অর্থ হচ্ছে লাল, তার মানে লাল কোষকে আমরা বলি ইরাইথ্রোসাইট। ডাব্লিউবিসি যেটা রয়েছে এর নাম হচ্ছে লিউকোসাইট। সবসময় মাথায় একবার, লিউকো মানে সাদা, লিউকো মানে সাদা, তার মানে এই রক্তকণিকার বর্ণ সাদা, সেই জন্য তাকে আমরা কী বলি? লিউকোসাইট বলি। আর প্লেটিলেট বা এর আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট বলার কারণ হচ্ছে থ্রম্ব মানে রক্ততঞ্চন। থ্রম্ব মানে কি? রক্ততঞ্চন। থ্রম্বোসিস থেকে থ্রম্ব আসছে, রক্ততঞ্চনে যে কোষ হেল্প করে তাকে থ্রম্বোসাইট বলি। প্লেটিলেট বা থ্রম্বোসাইট। প্লেটিলেট বলার কারণ সেটা খুব ক্ষুদ্র আকৃতির হয়, সেজন্য আমরা প্লেটিলেট বলি। তো এই 3 প্রকার আমরা কি দেখতে পাই? এই 3 প্রকারের আমরা কি যে রক্ত দেখতে পাই, বা 3 প্রকারের আমাদের কি রয়েছে? 3 প্রকারের আমাদের এই সেল রয়েছে। এর মধ্যে ইরাইথ্রোসাইট যেটা, এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তার মধ্যে আমাদের কোনো নিউক্লিয়াস নাই। নো নিউক্লিয়াস ইন ম্যাচিউর স্টেজ। যখন সে পরিণত হয়ে যায় তখন সেখানে আমাদের কোনো নিউক্লিয়াস থাকে না। ইনম্যাচিউর অবস্থায় তার মধ্যে কিন্তু নিউক্লিয়াসের অভাব হয় না। তো এই যে ম্যাচিউর অবস্থায় তার মধ্যে নিউক্লিয়াস থাকে না, তো সে আসলে কার থেকে তৈরি হয়? এই যে ইরাইথ্রোসাইট যে আমরা বলতেছি, ইরাইথ্রোসাইটটা আমাদের তৈরি হয় কোথা থেকে? ইরাইথ্রোসাইটটা তৈরি হয় আমাদের ইরাইথ্রোব্লাস্ট থেকে। কোথা থেকে তৈরি হয়? ইরাইথ্রোব্লাস্ট থেকে। তো তোমাদের আমি জানাইছি, তোমাদের আমি পড়াইছি, তোমাদের আমি বুঝাইছি, ব্লাস্ট মানে অপরিণত কোষ। ব্লাস্ট মানে কি? ব্লাস্ট মানে অপরিণত কোষ। এই যে ব্লাস্ট, ব্লাস্ট মানে হচ্ছে আমাদের অপরিণত কোষ। ব্লাস্ট মানে কি আমাদের? ব্লাস্ট মানে হচ্ছে আমাদের অপরিণত কোষ। তো ইরাইথ্রোব্লাস্ট একটা অপরিণত কোষ, সাইট মানে অলওয়েজ পরিণত কোষ তৈরি হয়েছে। তো এই জিনিসটাকে আমরা কি বলবো? রক্তকণিকা তৈরি, যে কোনো কিছু তৈরিকে আমরা বলি জেনেসিস। যে কোনো কিছু তৈরিকে আমরা কি বলি? জেনেসিস বলি। বাট ইন কেস যদি আমাদের ব্লাড সেল তৈরি হয়, কি সেল তৈরি বোঝায়? ব্লাড সেল তৈরি বোঝায়, তখন আমরা এই পোয়েসিস টার্মটা ব্যবহার করি। কি টার্মটা ইউজ করি? পোয়েসিস টার্মটা ব্যবহার করি। কি টার্মটা ইউজ করি? পোয়েসিস টার্মটা ব্যবহার করি। তো এই যে তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলবো? এই প্রসেসটাকে বলবো আমরা ইরাইথ্রোপোয়েসিস। এই প্রসেসটাকে কি বলবো আমরা? ইরাইথ্রোপোয়েসিস। তার মানে ইরাইথ্রোব্লাস্ট থেকে ইরাইথ্রোসাইট তৈরি, ইরাইথ্রোব্লাস্ট থেকে ইরাইথ্রোসাইট তৈরিকে আমরা কি বলি? ইরাইথ্রোপোয়েসিস বলি। এবং এই ইরাইথ্রোপোয়েসিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ইরাইথ্রোপোয়েসিস। এই ইরাইথ্রোপোয়েসিসকে স্টিমুলেটেড প্লাস চিহ্ন দিয়ে সাদা বেয়া উদ্দীপ্ত বোঝায়। বা ইরাইথ্রোপোয়েসিস প্রক্রিয়ায় কী কী লাগে? ইরাইথ্রোপোয়েসিস প্রক্রিয়ায় প্রয়োজন হয় ভিটামিন B12 প্রয়োজন হয়। ইরাইথ্রোপোয়েসিস প্রক্রিয়ায় আমাদের ফলিক অ্যাসিড প্রয়োজন হয়। ভিটামিন B12, ফলিক অ্যাসিড, এই দুইটা জিনিস আমাদের ইরাইথ্রোপোয়েসিস প্রক্রিয়ায় প্রয়োজন হয়। ইরাইথ্রোপোয়েসিস প্রক্রিয়াটাকে উদ্দীপ্ত, তারপর হচ্ছে এখানে একটা হরমোন দরকার হয়, ইরাইথ্রোপয়েটিন। তোমরা কি বলতে পারবা ইরাইথ্রোপয়েটিন আমাদের কোথা থেকে খরিত হয়? এছাড়া এই জিনিসটাকে উদ্দীপ্ত করে আমাদের টেস্টোস্টেরন হরমোন, টেস্টোস্টেরন হরমোন উদ্দীপ্ত করে। এছাড়া আমাদের যে গ্রোথ হরমোন রয়েছে,
আমাদের যে গ্রোথ হরমোন রয়েছে সেই গ্রোথ হরমোনও এই ফেজটাকে আমাদের কী করে উদ্দীপ্ত করে। সো ইরাইথোপয়েসিস আমাদের বডির জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা প্রসেস, কারণ ইরাইথোপয়েসিস প্রক্রিয়া কী হয়, ইরাইথোপয়েসিস প্রক্রিয়া আমাদের এই আরবিসি তৈরি, এবং আরবিসি মানেই আমাদের বডিতে অনেক গুরুত্বপূর্ণ। আরবিসির কাজ কি যদি আমি কাজ বলি, আরবিসির কাজ হচ্ছে অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বহন, এটা হচ্ছে মেন কাজ। এছাড়া এর আরেকটা কাজ আছে, ও ব্লাড গ্রুপিংয়ে হেল্প করে। কিসে হেল্প করে? সে আমাদের ব্লাড গ্রুপিংয়ে হেল্প করে। কোথায় হেল্প করে? ব্লাড গ্রুপিংয়ে হেল্প করে, রক্তের গ্রুপ নির্ণয়ে হেল্প করে। এই যে আমাদের ইরাইথোসাইট রয়েছে, এই ইরাইথোসাইটের পরিমাণ যদি আমাদের কমে যায়, আমাদের ইরাইথোসাইটের লেভেল কত? আমাদের ইরাইথোসাইটের লেভেল হচ্ছে মেল ফিমেল অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। মেলের ক্ষেত্রে ইরাইথোসাইটের লেভেল হচ্ছে আমাদের যে মেলের ক্ষেত্রে ইরাইথোসাইটের লেভেল হচ্ছে 45 থেকে 55 লক্ষ প্রতি সিসিতে, কিউবিক সেন্টিমিটারে। আর ফিমেলের ক্ষেত্রে রেঞ্জটা হচ্ছে 38 থেকে 48 লক্ষ প্রতি সিসিতে। এখন এটা বই ভেদে নানা ইনফরমেশন আছে, সেটা নিয়ে তোমার মাথা ঘামানো লাগবে না। সো আমাদের এই যে ইরাইথোসাইট আছে, এদের পরিমাণ যদি কমে যায়, এদের পরিমাণ কমেও যেতে পারে, আবার এদের পরিমাণ বাড়তেও পারে। এদের পরিমাণ যদি কমে যায়, তখন সেই সমস্যাটাকে আমরা কী বলি? রক্তশূন্যতা বা এনিমিয়া বলি। কি বলি? রক্তশূন্যতা বা এনিমিয়া বলি। আর যদি বেড়ে যায় কোনো কারণে, যে পরিমাণ বেড়ে গিয়েছে মানে পলিসাইথেমিয়া বলি। বেড়ে গেলে আমরা কি বলি? পলিসাইথেমিয়া বলি। ঠিক আছে? সো এই দুটা টার্ম আমাদের মনে রাখতে হবে, পলিসাইথেমিয়া বলি। তো এখানে আমরা অনেকগুলো ইনফরমেশন কিন্তু তোমাদের একসাথে দিয়ে দিচ্ছি, এগুলো ভর্তি পরীক্ষার জন্য ভয়াবহ ইম্পর্টেন্ট, এবং তোমাদের এইচএসসি লেভেলের জন্য খুব ইম্পর্টেন্ট। যে আমাদের আরবিসি, ইরাইথোসাইট, আরবিসির অপর নাম কি? ইরাইথোসাইট। ইরাইথোব্লাস্ট থেকে ইরাইথোসাইটগুলো তৈরি হয় কোন প্রসিডিউরে? ইরাইথোপয়েসিস প্রক্রিয়া। ইরাইথোপয়েসিস প্রক্রিয়া কারা কারা হেল্প করে? ভিটামিন B12, ফলিক অ্যাসিড। ইরাইথোপয়েটিনটা একটা হরমোন, টেস্টোস্টেরন হরমোন, গ্রোথ হরমোন একটা হরমোন। মেইনলি কাজ করে ইরাইথোপয়েটিন, যেটা কোথা থেকে ক্ষরণ হয়? তোমরা বলেছো অলরেডি, কিডনি থেকে ক্ষরিত হয়। আমাদের ইরাইথোসাইটের মেইন কাজ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বহন করে এবং ব্লাড গ্রুপিংয়ে কিছুটা হেল্প করা, কারণ আমাদের আরবিসির মেমব্রেনে অ্যান্টিজেন থাকে যেটা আমাদের ব্লাড গ্রুপিংয়ে হেল্প করে। সো আমাদের মেল ফিমেলের একটা রেশিও বলেছে, এবং যেটা ইম্পর্টেন্ট কথা, যদি কমে যায় আরবিসির পরিমাণ, যদি আমাদের বডিতে কমে যায়, তখন সেটাকে আমরা এনিমিয়া বলি। বেড়ে গেলে সেটাকে আমরা পলিসাইথেমিয়া বলি। কমে গেলে অ্যানিমিয়া, বেড়ে গেলে পলিসাইথেমিয়া। সো এই হচ্ছে আমাদের আরবিসি রিলেটেড কথাবার্তা। এতটুকু লেখা হলে আমাকে বলো, আমি মুছে ডাব্লিউবিসিতে যাবো। ডাব্লিউবিসির জন্য অনেক জায়গা লাগবে। আচ্ছা, এর আয়ুষ্কালটা একটা ইম্পর্টেন্ট কথা না? এর আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, লাইফ স্প্যান 4 মাস। এবং এর ভেতরে আমাদের কি থাকে? এর ভেতরে আমাদের হিমোগ্লোবিন থাকে। এর ভেতরে এই আরবিসির মধ্যে আমাদের কি থাকে? এই আরবিসির মধ্যে আমাদের হিমোগ্লোবিন থাকে। আরবিসির মধ্যে আমাদের কি থাকে? আরবিসির মধ্যে আমাদের হিমোগ্লোবিন থাকে। আমাদের আরবিসির মধ্যে কি থাকে? আরবিসির মধ্যে আমাদের এই হিমোগ্লোবিন থাকে। আমাদের আরবিসির মধ্যে কি থাকে? আরবিসির মধ্যে আমাদের হিমোগ্লোবিন থাকে। আরবিসির মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। লেখা শেষ হলে বইলো ভাইয়া মুছবো। ওকে, এবার আসো তাহলে আমাদের ডাব্লিউবিসি বা লিউকোসাইট নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। আমাদের ডাব্লিউবিসি বা লিউকোসাইট যে রয়েছে, এই ডাব্লিউবিসি বা লিউকোসাইট আমাদের যে রয়েছে, এইটার দুইটা পোর্শন আমাদের রয়েছে, বা দুইটা ভাগে আমরা একে ভাগ করি। একটাকে বলি আমরা দানার উপরে, সাইটোপ্লাজমে কি দানা আছে কি নাই সেটার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সাইটোপ্লাজমে দানা আছে কি নাই তার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে বলি আমরা গ্র্যানুলোসাইট, দানা যদি থাকে তাহলে সেটাকে বলি গ্র্যানুলোসাইট, কারণ দানা ইংরেজি হচ্ছে গ্রানাম, সাইট মানে কোষ, দানাযুক্ত কোষ, গ্র্যানুলোসাইট। আর বায়োলজির ভাষায় না মানে হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, তার মানে হচ্ছে কোথাও দানা নাই, তাহলে কি বলবো? অ্যাগ্রানুলোসাইট বলবো। গ্র্যানুলোসাইট আমাদের তিনটা দেখতে পাই। গ্র্যানুলোসাইট তিনটার নাম কি কি? একটা নাম হচ্ছে নিউট্রোফিল, গ্র্যানুলোসাইট তিনটার নাম হচ্ছে নিউট্রোফিল, তারপর নাম হচ্ছে ইওসিনোফিল, এবং অপরটার নাম হচ্ছে ব্যাসোফিল। এই তিনজন আমাদের গ্র্যানুলোসাইট। এই তিনজনের মধ্যে আমাদের কী থাকে? গ্র্যানাম থাকে। আর অ্যাগ্রানুলোসাইট কারা? অ্যাগ্রানুলোসাইট হচ্ছে আমাদের দুইটা, একটাকে বলি আমরা মনোসাইট, আর একটাকে বলি আমরা লিম্ফোসাইট। একটাকে বলি আমরা মনোসাইট, আর একটাকে বলি আমরা লিম্ফোসাইট। তাহলে এই যে নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাসোফিল, এই নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাসোফিলের থেকে আমরা যদি একটা দুটো কথা মনে রাখি, এই নিউট্রোফিলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই যে আমাদের নিউট্রোফিলের যে নিউক্লিয়াসটা থাকে, এই নিউট্রোফিলের মধ্যে, এই নিউট্রোফিলের যে আমাদের নিউক্লিয়াসটা থাকে, নিউট্রোফিলের মধ্যে আমাদের নিউক্লিয়াসটা আমাদের 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। এই নিউট্রোফিলের মধ্যে যে নিউক্লিয়াস আছে, এই নিউট্রোফিলের নিউক্লিয়াসটা মনে রাখতে হবে,
এই নিউক্লিয়াসটা 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট হয় নিউক্লিয়াসটা। ইওসিনোফিলের নিউক্লিয়াস বেশি না, জাস্ট 2 খণ্ড বিশিষ্টই হয়। বেসোফিলের নিউক্লিয়াস আমাদের 2 খণ্ড বিশিষ্ট হয়, ঠিক আছে। বেসোফিলের নিউক্লিয়াস আমাদের কী হবে, নিউক্লিয়াসের মধ্যে 2টা খণ্ড থাকবে, 2 খণ্ড বিশিষ্ট হবে। তো এদের বর্ণটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার, এদের বর্ণ, এরা কোন ধরনের বর্ণ দেয়। আমরা 2টা বর্ণ দেখি, 2টা স্টেনিং করি, একটাকে বলি আমরা লিশম্যান স্টেনিং, আর একটাকে বলি আমরা জিমসা স্টেনিং। 2টা টাইপের স্টেনিং আমরা করি। স্টেনিং মানে রং দিয়ে দেখি যেটা আমাদের রং নেয় কিনা। তাহলে একটা স্টেনিংকে কী বলি আমরা, একটা স্টেনিংকে আমরা কী বলি, একটা স্টেনিংকে আমরা বলি হচ্ছে লিশম্যান স্টেনিং, আর একটাকে বলি আমরা জিমসা স্টেনিং। তো লিশম্যান স্টেনিং যদি আমরা করি, যে আমরা যদি লিশম্যান স্টেনিং করি, যেদের সাথে লিশম্যান রঞ্জক পদার্থ দিই, লিশম্যান স্টেইনিং, লিশম্যান স্টেইনিং দিলে দেখা যাবে এই আমাদের নিউট্রোফিলটার বর্ণ নাই, নো, নিউট্রোফিলের বর্ণ আমাদের নাই, তার মানে নিউট্রোফিলের বর্ণ নাই, সে নিউট্রাল, এই জন্যই তাকে আমরা নিউট্রোফিল বলি। ইউসিনোফিলের বর্ণ কী আসবে, ইউসিনোফিলের বর্ণ আসবে রেড আসবে, আর ব্যাসোফিলের বর্ণ কী আসবে, ব্যাসোফিলের বর্ণ আসে ব্লু। সো পরীক্ষা হলে যদি আমরা এটা ভুলে যাই, আমরা মনে রাখবো ইলা বেনি দ্বারা, ইলা বেনি, ই দ্বারা ইউসিনোফিল, ল দ্বারা লাল, ব দ্বারা বেসোফিল, ন দ্বারা নীল, ঠিক আছে। ইলাবেনি, ইউসিনোফিল লাল, বেসোফিল নীল, এটা হচ্ছে কথা। তার মানে নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাসোফিল এই 3 টাইপের আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি লিশম্যান স্টেইনিং বলি। কি স্টেইনিং বলি, এটাকে আমরা বলি লিশম্যান স্টেইনিং করি। এখন এদের একটা করে কাজ যদি আমি তোমাকে বলি, যে তুমি একটা করে জাস্ট সিঙ্গেল ওয়ান কাজ মনে রাখো এদের, তাহলে তুমি কী কাজ মনে রাখবা। নিউট্রোফিলের যে কাজটা আছে, নিউট্রোফিলের কাজটা তুমি একটা কাজই মনে রাখতে পারো, সে হচ্ছে আমাদের বডির একটা আণুবীক্ষণিক সৈনিক, মানে হচ্ছে ও হচ্ছে যে একটা ফ্যাগোসাইটোসিসে হেল্প করে আমাদের নিউট্রোফিল থেকে। আমি এটা মুছে দিলাম, আমাদের নিউট্রোফিলের একটা কাজই যদি আমি বলি, ছবিও মুছে দিলাম, নিউট্রোফিলের একটা কাজই যদি আমি বলি, তার মানে সে একটা কাজ, বেশি বলবো না আমি, একটা কাজ যদি বলি তাহলে সে হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। ইউসিনোফিলের একটা কাজ যদি বলি, সে অ্যালার্জিক প্রতিক্রিয়ায় সাড়া দেয়, অ্যালার্জিক রেসপন্স করে। বেসোফিলের একটা কাজ যদি আমি বলি, বেসোফিল হেপারিন ক্ষরণ করে। কি ক্ষরণ করে, হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে। হেপারিন আর কি ক্ষরণ করে, হিস্টামিন ক্ষরণ করে। হেপারিন কি করে, আমাদের দেহে রক্ত জমাট বাড়তে দেয় না। সো হেপারিন ইজ এ অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিনকে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, সে রক্ত জমাট বাড়তে দেয় না। আর হিস্টামিন হচ্ছে আমাদের রক্তনালীকে প্রসারিত করে। আমাদের যে রক্তনালী আছে, সেই রক্তনালীকে কী করে, রক্তনালীকে প্রসারিত করে কি, হিস্টামিন। হিস্টামিনের আরেকটা নাম আছে, হিস্টামিনকে আমরা 5-HT নামেও ডাকি। 5-HT মানে 5-হাইড্রোক্সিট্রিপটামিন নামেও আমরা একে ডাকি। আর মনোসাইট যেটা আছে, মনোসাইটটা আমাদের আকারে বড় একটা কোষ। মনোসাইটটা কেমন আমাদের, মনোসাইটটা আকারে বড় একটা কোষ, এর যে নিউক্লিয়াসটা থাকে সেটা অশ্বক্ষুর আকৃতির। এই যে নিউক্লিয়াসটা থাকে, সেই নিউক্লিয়াসটা কি, এদের নিউক্লিয়াসটা হচ্ছে হর্স শেপ, এদের যে নিউক্লিয়াস আছে সেটা হর্স শেপ। আর লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা আমাদের অনেক বড় হয়, সেখানে সাইটোপ্লাজম একদমই কম থাকে। সো মনোসাইটের নিউক্লিয়াস কী শেপ, হর্স শেপড। আর লিম্ফোসাইটের নিউক্লিয়াস কেমন, লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের গোল আকৃতি বিশিষ্ট। তো এই যে মনোসাইট আছে, এই মনোসাইটটা যখন হচ্ছে যে আমাদের এই যে ধর একটা মনোসাইটটা আমাদের যখন একটা টিস্যুতে প্রবেশ করবে, কোথায় প্রবেশ করলো, টিস্যুতে প্রবেশ করলো, তখন সে আকারে 2 থেকে 5 গুণ বড় হয়ে এরকম ক্ষণপদী একটা কোষ তৈরি করে। এরকম আকারে বড় হয়ে ক্ষণপদী যে কোষটা তৈরি করে, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ম্যাক্রোফেজ বলি। তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ম্যাক্রোফেজ বলি। এইটাকে কি বলি আমরা, এটাকে বলি আমরা ম্যাক্রোফেজ। তার মানে মনোসাইটটা যখন আমাদের টিস্যুতে প্রবেশ করে, তখন তাকে আমরা কি বলি, ম্যাক্রোফেজ বলি। লিম্ফোসাইট যে রয়েছে আমাদের, ম্যাক্রোফেজ আমাদের জানি ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। ম্যাক্রোফেজ আমাদের কী কাজ করে, ম্যাক্রোফেজ আমাদের ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। কিসে হেল্প করে, ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। এই যে আমাদের লিম্ফোসাইট যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি আমরা, আমাদের এই যে লিম্ফোসাইট আমরা দেখতে পাচ্ছি। এই যে লিম্ফোসাইট রয়েছে, লিম্ফোসাইট 2 টাইপের লিম্ফোসাইট রয়েছে। একটাকে বলি আমরা টি লিম্ফোসাইট, একটাকে বলি টি লিম্ফোসাইট, আরেকটাকে বলি আমরা বি লিম্ফোসাইট, ঠিক আছে। এই বি লিম্ফোসাইটটা আমাদের অ্যান্টিবডি তৈরি করে। বি লিম্ফোসাইটটা আমাদের কী তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। আর টি লিম্ফোসাইটটা আমাদের ইমিউন রেসপন্সে হেল্প করে। টি লিম্ফোসাইট কী করে, আমাদের এই ইমিউন রেসপন্সে আমাদের হেল্প করে। আমরা যে ইমিউন রেসপন্স দেখি, সেই ইমিউন রেসপন্স হেল্প করে। আর আলিম স্যারের বইয়ে আরেকটা লিম্ফোসাইটের কথা বলা আছে, সেটা হচ্ছে এনকে সেল। এনকে সেল মানে ন্যাচারাল কিলার সেল। এনকে সেল মানে কি, ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার, যে জন্মগতভাবেই সে খুনি একটা কোষ, ঠিক আছে। এই হচ্ছে যে আমাদের মোটামুটি মোরললেস কথাবার্তা, একদম 3 মিনিট 4 মিনিটে সব বলে দিছি। জাস্ট ক্লাসটা আরেকবার দেখো, ঠিক আছে। এই ক্লাস আরেকবার দেখলে এই অধ্যায়ের MCQ সব পেরে যাবা, আরেকবার এটা দেখো, লেখা শেষ হলে বইলো।
টুরুরু, টুটুরু, টু, টুটুরু, টু, 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 টু। तेरे जैसा किक कभी मिलती नहीं। আমি কি থরলি বলতেছি? আমার তো এগুলো পড়াইতে পড়াইতে মুখস্থ হয়ে গেছে, এগুলো তো আমার পড়াইতে পড়াইতে মুখস্থ হয়ে গেছে, এগুলো কি আমার ধরো হচ্ছে বায়োলজি বইয়ের A to Z এখন এক জায়গায় দাঁড়ায় আমি বলতে পারবো। ধরো বায়োলজি ফার্স্ট চ্যাপ্টার থেকে বায়োলজি লাস্ট চ্যাপ্টার পর্যন্ত ধরো সব ইনফরমেশন 2 থেকে 3 ঘন্টায় আমার বলতে দিলে ফার্স্ট অধ্যায় থেকে লাস্ট অধ্যায় পর্যন্ত যত তথ্য আছে সব 2-3 ঘন্টায় বলে যেতে পারবো, কোনো প্রবলেম নেই। এবং যা বলবো তা সব আসবে। ধরো বইয়ের যতগুলো ওয়ার্ড বলবো প্রত্যেকটা ওয়ার্ড অ্যাডমিশন টেস্টে আসবে। তোমাদের লাস্টে তোমাদের যে মেডিকেল অ্যাডমিশন কোর্স হবে না, তোমাদের লাস্টে এরকম কিছু কোর্স ক্লাস হবে, ক্র্যাশ ক্লাস, এক ক্লাসে 5 চ্যাপ্টারে সব বলে দিব, রিভিশন ক্লাসের মতো এরকম। ওকে, প্লেটিলেট বা থ্রম্বোসাইট যে আছে এর মেইন কাজ হচ্ছে রক্ত তঞ্চন করে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এর আয়ুষ্কালটা আমাদের জন্য জানা খুব ইম্পর্টেন্ট, যে এর আয়ুষ্কাল কত। প্লেটিলেট বা আমাদের এই যে থ্রম্বোসাইট রয়েছে, এই প্লেটিলেট বা থ্রম্বোসাইটের আয়ুষ্কাল নানা বইয়ে নানাভাবে বলা, কোথাও 8 থেকে 12 দিন বলা, কোথাও 5 থেকে 11 দিন বলা। তো আমরা গড়ে এর আয়ুষ্কাল আমরা হচ্ছে যে একটা গড় আয়ুষ্কালের ধরে নিই 8 থেকে 12 দিনটা আমরা হচ্ছে যে এর গড় আয়ুষ্কাল ধরে নিই। এর আয়ুষ্কাল কত? 8 থেকে 12 দিন। মেইনলি এর আয়ুষ্কাল আসলে 5 থেকে 11 দিন এর আয়ুষ্কাল, ঠিক আছে। বাট বইয়ের তো লেখে যারা, তারা মহাজ্ঞানী মানুষ, তো তারা হচ্ছে ভুলভাল লেখা বসে থাকে, সেটা রক্ততঞ্চনে আমাদের মেইনলি হেল্প করে, ঠিক আছে। এই যে আমাদের প্লেটিলেট রয়েছে, প্লেটিলেটের রক্ততঞ্চনে হেল্প করে। এই প্লেটিলেটটা আমাদের একটা রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল সাবস্টেন্সও কিন্তু ক্ষরণ করে, সেটা হচ্ছে সেরাটোনিন ক্ষরণ করে। কী ক্ষরণ করে? সেরোটোনিন ক্ষরণ করে। সেরোটোনিনের কাজ কি? সেটাও কিন্তু আমাদের রক্তনালীকে প্রসারিত করে। সেরোটোনিনের কাজ কি? সেরোটোনিন কিন্তু আমাদের রক্তনালী প্রসারিত করে। আচ্ছা, একটা জিনিস ভুল বলছি, সেটা হচ্ছে হিস্টামিনকে আমরা 5-হাইড্রোক্সিট্রিপটামিন বলি না। হিস্টামিনকে আমরা 5-হাইড্রোক্সিট্রিপটামিন বলি না, এটা কাটো। সেরোটোনিনকে আমরা 5-HT বা 5-হাইড্রোক্সিট্রিপটামিন বলি। সো এটা প্লেটলেট আমাদের রক্ত জমাট বাঁধতে হেল্প করে, এতটুকু জানলেই আমাদের হবে, এর বেশি আমাদের কিছু জানতে হবে না। এরপর আসলে যে আমাদের রক্ত জমাট বাঁধা বা রক্ততন্ত্র কি কোক কি জানি বুট্টু তাইছে নাকি দেখো। ওকে, সো রক্ত রিলেটেড আমাদের কথাবার্তা শেষ। এবার আসলে যে রক্ত জমাট বাঁধার কথা যদি আমি বলি, আমরা যদি বলি যে রক্ত জমাট বাঁধার কথা, তো রক্ত জমাট বাঁধার জন্য আমাদের ক্লটিং ফ্যাক্টর রয়েছে, রক্ততঞ্চন। রক্ততঞ্চন মানে আমাদের রক্ত জমাট বাঁধা। এই রক্ততঞ্চন বা রক্ত কীভাবে জমাট বাঁধে এটা আমাদের জানতে হবে। তো রক্ততঞ্চন মানে রক্ত জমাট বাঁধা। আমাদের দেহের কোথাও কোনো অঞ্চল যদি কেটে যায়, কেটে গেলে সেই কাটা জায়গাটাকে আমরা যে জমাট বাঁধাবো, যে কাটা জায়গা দিয়ে রক্ত পড়তে দিব না, কারণ যদি আমাদের বডি থেকে রক্ত পড়ে যায় তার মানে আমি তো মারা যাবো আলটিমেটলি ব্লিডিং হয়ে। সো আমার রক্ত পড়তে দেওয়া যাবে না, রক্তকে কী করতে হবে? আমাদের ধরে রাখতে হবে যে না, তুমি পড়তে পারবে না, তোমার কাজ আমার বডিতে থাকে, তুমি পড়তে পারবে না। সো কোথাও যদি কেটে যায় সেই জায়গায় রক্তটাকে জমাট বাঁধাইতে হবে। জমাট বাঁধানোর যে প্রসিডিউর তাকে বলে আমরা রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং বলি, বা একে ব্লাড কোয়াগুলেশন থেকে শুরু করে নানা টার্মে একে ব্যবহার করতে পারে। সো ব্লাড ক্লটিংয়ের আমাদের 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, তার মধ্যে প্রথম 4টা ক্লটিং ফ্যাক্টরকে আমরা প্রধান ক্লটিং ফ্যাক্টর বা প্রাইমারি ক্লটিং ফ্যাক্টর বলি। এই 4টা ক্লটিং ফ্যাক্টর ছাড়া কোনো দিন কোনোভাবেই আমার রক্ত জমাট বাঁধবে না। এই যে 4টা ক্লটিং ফ্যাক্টর, তাদের নাম কি? ফুল পরে টুপ করে কি? 5-ইনোজেন প্রথম বিন, তারপর টিস্যু থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম 2+ আয়ন। এটা পরীক্ষায় আসলে তোমরা কি একটা করে গ্যাঞ্জাম লাগাই দাও, ক্যালসিয়াম 2+ আয়নের জায়গায় ক্যালসিয়াম আমি দিয়া রাখছি, আমি ইচ্ছা করে ক্যালসিয়াম 2+এর জায়গায় তোমরা ক্যালসিয়াম দিছি, বাট তুমি গাদা গর্দব গরুর মতো তুমি কি করছো? তুমি হচ্ছে যে ওইটাই দাগায় দিয়ে আসছো, যে 2+ দাগায়, 2+এর জায়গায় আমি ক্যালসিয়াম প্লাস দিছি, সেটাই তুমি দিছো। তো আমাদের ক্লটিং ফ্যাক্টর কয়টা? ক্লটিং ফ্যাক্টর হচ্ছে আমাদের 13টা। ক্লটিং ফ্যাক্টর 13টার নাম মনে রাখার প্রসিডিউর আমার একটা ভিডিওতে দেওয়া আছে, দেখে নিও যে কী কী আমাদের ক্লটিং ফ্যাক্টর 13টার মধ্যে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ফুল পরে টুপ করে, ল সবাই এক করে, ষাট পরে হও ফুল বাবু। ফুল দ্বারা কী আসে? ফাইব্রিনোজেন।
আচ্ছা একজন বললো এগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তার সাথে কী হয়েছে, ফাইব্রিনোজেন আমাদের কই তৈরি হয়, ফাইব্রিনোজেন আমাদের যকৃতে তৈরি হবে, সব আমাদের যকৃতে তৈরি হবে, শুধু গামা গ্লোবিউলিন যকৃত ছাড়া তৈরি হবে। পরে দ্বারা কী আসে, পরে দ্বারা আসে আমাদের প্রোথ্রম্বিন। টুপ দ্বারা কী আসে, টুপ দ্বারা আসে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন। ক্যালসিয়াম করে দ্বারা ক্যালসিয়াম 2+ আয়ন। ঠিক আছে, একটা ভালো ইনফরমেশন, এই যে আমাদের 13টা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে প্রথম 2টা ও ক্যালসিয়াম 2+ ছাড়া বাকি সবাই হচ্ছে আমাদের বিটা গ্লোবিউলিন। বাকি সবাই কি আমাদের বিটা গ্লোবিউলিন, বাকি সবাই কি আমাদের, বাকি সবাই হচ্ছে আমাদের বিটা গ্লোবিউলিন। কারণ আমরা কি জানি, আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন। গামা গ্লোবিউলিনতে আমাদের হচ্ছে যে ইমিউনিটি দিতে আমাদের হেল্প করে। গামা গ্লোবিউলিন আমাদের মেইনলি কিসে হেল্প করে, আমাদের বডিকে ইমিউনিটি দানে গামা গ্লোবিউলিন আমাদের হেল্প করে। সো এই যে গামা গ্লোবিউলিন আমাদের ইমিউনিটি দানে হেল্প করে, এই গামা গ্লোবিউলিন ছাড়া যদি আমাদের কিছু থাকে, গামা গ্লোবিউলিন ছাড়া যদি আমাদের কিছু থাকে, তখন সেটা হচ্ছে আমাদের বিটা গ্লোবিউলিন। তো ফুল পরে ফাইব্রিনোজিন, ও তো একটা আলাদাভাবেই প্লাজমা প্রোটিন, প্রথম বিনও আলাদাভাবে একটা প্লাজমা প্রোটিন। ক্যালসিয়াম তো প্রোটিন হওয়ার সুযোগই নেই, তাই প্রথম 2টার ক্যালসিয়াম ছাড়া বাকি সবাই আমাদের বিটা গ্লোবিউলিন। বাকি সবাই কি আমাদের, বাকি সবাই হচ্ছে আমাদের বিটা গ্লোবিউলিন। বাকি সবাই আমাদের কি, বাকি সবাই হচ্ছে আমাদের বিটা গ্লোবিউলিন। বাকি সবাই আমাদের কি, বাকি সবাই হচ্ছে আমাদের জন্য বিটা গ্লোবিউলিন। বাকি সবাই আমাদের জন্য কি, বাকি সবাই আমাদের জন্য হচ্ছে বিটা গ্লোবিউলিন। এখন প্রশ্ন আসবে পরীক্ষার মধ্যে, রক্ত কীভাবে জমাট বাঁধে, রক্ত জমাট বাঁধার প্রসিডিউরটা আমাদের পরীক্ষার মধ্যে আসে। তো রক্ত জমাট বাঁধার প্রসিডিউরটা আমাদের থেকে ভালো করে কেউ পারতেই পারে না, আমরাই সবার আগে ভালো করে পারবো রক্ত জমাট বাঁধার প্রসিডিউর। খ নাম্বারে আসে যে রক্ততঞ্চন কীভাবে ঘটতে পারে। তো রক্ততঞ্চন কীভাবে ঘটতে পারে যদি আমি বলি, তার মানে আমাদের রক্ত তো প্রথমে কাটতে হবে। ধরো একটা রক্তনালীতে ক্ষত হইলো, এটা আমাদের একটা রক্তনালী, সেই রক্তনালীতে আমাদের ক্ষত হয়েছে, ক্ষত জায়গাতে আমাদের ব্লাড বেরোচ্ছে, তার মানে কী হয়েছে আমাদের, আমরা বুঝতে পারতেছি একটা রক্তনালীতে ক্ষত তৈরি হয়েছে। আমাদের যে রক্তনালী আছে সেই রক্তনালীতে ক্ষত ক্রিয়েট হয়েছে, তার মানে আমাদের কি, এই রক্তনালীতে ক্ষত সৃষ্টি, রক্তনালীতে কী সৃষ্টি হয়েছে, রক্তনালীতে আমাদের ক্ষত সৃষ্টি হয়েছে। তার মানে আমাদের রক্তনালীতে কী সৃষ্টি হয়েছে, রক্তনালীতে আমাদের ক্ষত সৃষ্টি হয়েছে। এই যে রক্তনালীতে যখন আমাদের ক্ষত সৃষ্টি হবে, তখন আমাদের এইখান থেকে আমাদের হচ্ছে দুই দিকে আমরা দুইটা জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে টিস্যু ফ্যাক্টর আর একটা হচ্ছে থ্রম্বোসাইট ফ্যাক্টর। তো দুই থেকে দুইটা ফ্যাক্টর বের হবে, এখান থেকে আমাদের টিস্যুগুলা কিছু কাজ করবে, যেটাকে বলবো আমরা টিস্যু ফ্যাক্টর। আমাদের এই যে প্লেটিলেট যে বের হয়েছে, প্লেটিলেট মানে থ্রম্বোসাইট, তাই না, এখানে কি হবে, কিছু থ্রম্বোসাইট ফ্যাক্টর কাজ করবে। এই টিস্যু ফ্যাক্টর যেগুলো, মানে টিস্যু যে বের হয়ে গেল, আমাদের টিস্যু যে বের হয়ে গেল, এই টিস্যু বের হয়ে যাওয়ার কারণে মানে এখানে কী হয়, আমাদের যখন কোলাজেন মানে রক্তনালী কেটে যায়, তখন রক্তনালী যে কোলাজেন লেয়ারটা আছে না, কোলাজেন লেয়ারটা আমাদের উন্মুক্ত হয়। এই টিস্যু ফ্যাক্টরগুলো আমাদের কী করে, এই টিস্যু ফ্যাক্টরগুলো আমাদের টিস্যু থ্রম্বোপ্লাস্টিনকে উদ্দীপ্ত করে। টিস্যু ফ্যাক্টরগুলো আমাকে কাকে উদ্দীপ্ত করে, ক্যালসিয়াম আয়নের সাথে তারা উদ্দীপ্ত করে টিস্যু থ্রম্বোপ্লাস্টিনকে। কাকে, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন। আর থ্রম্বোসাইট ফ্যাক্টর যে রয়েছে, থ্রম্বোসাইট ফ্যাক্টর হচ্ছে আমাদের থ্রম্বোসাইট থ্রম্বোপ্লাস্টিনকে উদ্দীপ্ত করবে। একই জিনিস আমাদের ওই যে ফুল পরে টুপ না, টুপ দ্বারা আসলে থ্রম্বোপ্লাস্টিন আসে, দুই টাইপের থ্রম্বোপ্লাস্টিন আছে, একটা টিস্যু থ্রম্বোপ্লাস্টিন আর একটা হচ্ছে আমাদের এই থ্রম্বোসাইটের থ্রম্বোপ্লাস্টিন। তার মানে এখানে থ্রম্বোসাইটের কি রয়েছে, থ্রম্বোসাইটের থ্রম্বোপ্লাস্টিন রয়েছে। ঠিক আছে, এই টিস্যু থ্রম্বোপ্লাস্টিন এবং থ্রম্বোসাইটের যে থ্রম্বোপ্লাস্টিন আছে, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন আর থ্রম্বোসাইটের থ্রম্বোপ্লাস্টিন, এই দুইজন মিলে আমাদের কি করবে, এই দুজন মিলে আমার যে প্রথম বিন আছে, সেই প্রথম বিনকে তারা সক্রিয় করবে। প্রথম বিন সক্রিয় কারককে উদ্দীপ্ত করবে, প্রথম বিন সক্রিয়ককে উদ্দীপ্ত করবে। এই প্রথম বিন সক্রিয়কে আমাদের কি করবে, সে হচ্ছে আমাদের যে প্রথম বিন আছে, সেই প্রথম বিনকে সে থ্রম্বিনে কনভার্ট করবে। কিসে কনভার্ট করবে, প্রথম বিনকে থ্রম্বিনে কনভার্ট করবে। এই যে থ্রম্বিন রয়েছে, সেই থ্রম্বিন কি করে, আমাদের থ্রম্বিন হচ্ছে আমাদের ফাইব্রিনোজেন, কাকে, ফাইব্রিনোজেন, সেই ফাইব্রিনোজেনকে এই থ্রম্বিন কিসে কনভার্ট করে, ফাইব্রিনে কনভার্ট করে। ফাইব্রিনোজেন এই থ্রম্বিনকে কিসে কনভার্ট করে, ফাইব্রিনে কনভার্ট করে। এই যে ফাইব্রিন রয়েছে, এই ফাইব্রিনটা একসাথে মিলে একটা ফাইব্রিন জালক তৈরি করে। এই যে ফাইব্রিন যে জালক রয়েছে, সেই জালকের মধ্যে আমাদের এই আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটিলেট, তারপর হচ্ছে প্লাজমা প্রোটিন, প্লেটিলেট, তারপর হচ্ছে আমাদের এই
প্লাজমা প্রোটিন, এরা সব একসাথে ট্র্যাপড হয়। সব একসাথে কী হয়? ট্র্যাপড হয়। সব একসাথে ট্র্যাপড হয়ে আমাদের কী তৈরি করে? আমাদের আলটিমেটলি রক্ত জমাট বাঁধে। ট্র্যাপড হয়ে আমাদের প্রথমে কী তৈরি করে? রক্ত জমাট বাঁধে। ট্র্যাপড হয়ে তাই কী করে? রক্ত জমাট বাঁধে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধার একটা সিম্পল প্রসিডিউর। আরও নানা জটিলভাবে রক্ত জমাট বাঁধার প্রসিডিউর শেখা যায়, বাট তোমাদের হাতে যেহেতু সময় নেই, আমরা এতটুকু জানলেই আমাদের হয়ে যাবে। লেখা হলে বইলো, মুছা নেক্সটে যাব, হৃৎপিণ্ডে ঢুকবো। রোগগুলা নিয়ে কনফিউশন থাকা তো ভালো। রোগগুলা নিয়ে কনফিউজ থাকো, রোগগুলা জানি না কি করবা, তো রোগ জেনে কি হবে? কিচ্ছু হবে না। শেষ, লেখা শেষ হলে বইলো 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 বইলো। ওকে, এবার আসলে হৃৎপিণ্ডের মধ্যে যাই ওদের। এবার ওদের হৃৎপিণ্ডের মধ্যে যাই, ঠিক আছে? ওদের মানে আমাদের মানুষের হৃৎপিণ্ডের মধ্যে যদি যাই, আমাদের মানুষের হৃৎপিণ্ডটাকে আমরা 4টা প্রকোষ্ঠে ভাগ করতে পারি। আমি বক্স আকারেই দেখাবো, ঠিক আছে? আমাদের মানুষের যে হৃৎপিণ্ড আছে, এই মানুষের হৃৎপিণ্ডকে আমরা 4টা প্রকোষ্ঠে ভাগ করতে পারি। ভালো করে খেয়াল করো, এই মানুষের হৃৎপিণ্ডকে আমরা কয়টা প্রকোষ্ঠে ভাগ করি? 4টা প্রকোষ্ঠে ভাগ করি। কয়টা প্রকোষ্ঠ? 4টা প্রকোষ্ঠ আমরা মানুষের হৃৎপিণ্ডকে ভাগ করি। উপরের 2টা অ্যাট্রিয়াম, নিচের 2টা আমাদের ভেন্ট্রিকল। আর মানুষের হৃৎপিণ্ড যখন আমরা চিন্তা করি যে মানুষটা আমার সামনে দাঁড়ায় আসতে। তো সামনে দাঁড়ায় থাকলে আমার বাম হাত, তোমার কী হাত হবে? আমার বাম হাত বরাবর তোমার ডান হাত থাকবে, আমার ডান হাত বরাবর তোমার বাম হাত থাকবে। সো আমি এভাবে দাঁড়ায় আসি, এটা আমার একটা মানুষ, তার হৃৎপিণ্ড আমাকে আঁকছি, তাহলে এটা আমার লেফট হ্যান্ড। সো এটা আমার লেফট হ্যান্ড হলে এটা আমাদের কোন পাশ? এটা আমাদের রাইট পাশ। এটা আমার রাইট হ্যান্ড, তার মানে ওই যে ব্যক্তিটা আছে তার লেফট পাশ, ঠিক আছে? তার লেফট পাশ। ওকে, তাহলে রাইট লেফট, আমরা এপাশে রাইটটা লিখে নিই, এপাশে আমরা লেফট লিখে দিলাম, ঠিক আছে? এবং আমাদের এই জায়গায় কি রয়েছে? আমাদের এই জায়গায়, এইখানে আমাদের রয়েছে ফুসফুস। এই জায়গায় আমাদের কি রয়েছে? এই জায়গাটায় আমাদের রয়েছে হচ্ছে, এখানে আমাদের একটা ফুসফুস রয়েছে, এখানে আমাদের একটা ফুসফুস রয়েছে। ওকে, উপরে আমাদের কি রয়েছে? উপরে আমাদের রয়েছে হেড অ্যান্ড নেক। উপরে আমাদের কি রয়েছে? হেড অ্যান্ড নেক। নিচে আমাদের কি আছে? নিচে আমাদের আছে ডায়াফ্রাম। নিচেটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা ডায়াফ্রাম বলি। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা ডায়াফ্রাম। নিচেটাকে কি বলি? এটাকে বলি আমরা ডায়াফ্রাম। নিচে যেটা আছে সেটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ডায়াফ্রাম বলি। নিচে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ডায়াফ্রাম বলি। তো এই ডায়াফ্রামের নিচে আমাদের কি রয়েছে? যে এই নিচে রয়েছে আমাদের অ্যাবডোমিনাল অর্গান, অ্যাবডোমিনাল অর্গান অ্যান্ড অ্যাবডোমিনাল অর্গান অ্যান্ড লোয়ার এক্সট্রিমিটি। লোয়ার এক্সট্রিমিটি, লোয়ার এক্সট্রিমিটি। লোয়ার এক্সট্রিমিটি মানে কি? আমাদের নিম্ন বাহু। আর এই দুই পাশে আমাদের কি রয়েছে? এখানে আমাদের হচ্ছে যে আপার এক্সট্রিমিটি। আপার এক্সট্রিমিটি মানে হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি, সুপ্রেক্স। সুপিরিয়র এক্সট্রিমিটি, সুপ্রেক্স। এখানে আমাদের একটা সুপ্রেক্স মানে হাত, হাত হাত রয়েছে, এখানে সুপ্রেক্স রয়েছে। লেফট সুপ্রেক্স, লেফট সুপ্রেক্স, রাইট সুপ্রেক্স। সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফিরিয়র সুপ্রেক্স, ইনফ্রেক্স। তো আমাদের হৃৎপিণ্ডটা এরকম 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর এটা হচ্ছে আমাদের পুরো বডি একটা ডায়াগ্রামেটিক পিকচার, যে আমাদের পুরো বডিতে আমাদের কী কোথায় কী আছে। তো আমাদের উপরের 2টা তো অ্যাট্রিয়াম, এটাও অ্যাট্রিয়াম, এটাও অ্যাট্রিয়াম, এটাও ভেন্ট্রিকল, এটাও ভেন্ট্রিকল। এই 2টা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল। এই যে জিনিসটা আছে এটা আমাদের অ্যাবডোমিনাল অর্গান অ্যান্ড লোয়ার এক্সট্রিমিটি। এখানে আমাদের হেড নেকের রিজন রয়েছে। এখন খেয়াল করো, আমাদের একদম বডির নিচ থেকে, আমাদের বডির নিচ থেকে, আমাদের বডির যে নিচ রয়েছে, আমাদের বডির যে নিচ রয়েছে, এই বডির নিচ থেকে যত ধরনের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে, যত ধরনের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে, সব ধরনের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই নালীটার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডের রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। হৃৎপিণ্ডের কোন অ্যাট্রিয়ামে প্রবেশ করে? হৃৎপিণ্ডের এই রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? হৃৎপিণ্ডের এই
রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? হৃৎপিণ্ডের এই রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? হৃৎপিণ্ডের রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তার মানে আমাদের যত ধরনের অক্সিজেনযুক্ত কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আছে, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আমাদের হৃৎপিণ্ডে কোথায় প্রবেশ করে? রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। সো এটা হবে কি আমাদের ইনফেরিয়র ভেনা কাভা, নিম্ন মহাশিরা। শিরা ইংরেজি হচ্ছে ভেইন, আর মহাশিরা মানে ভেনা কাভা। মহাশিরা ইংরেজি কি? ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে আমাদের দেহের নিচ থেকে যত কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আছে সব আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসে। দেহের হৃৎপিণ্ডের উপরে যত কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আছে, হৃৎপিণ্ডের উপর থেকে সব কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আমাদের কিসের মাধ্যমে আসে? সব কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত হচ্ছে আমাদের এই শিরার মাধ্যমে আসে। এই শিরাকে আমরা কি বলবো? এই শিরাকে আমরা বলবো সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা। তো আমাদের এই যে অ্যাট্রিয়াম আছে, এই অ্যাট্রিয়াম কার্বন ডাइऑक्साइड युक्त रक्त द्वारा भरपूर हो गया। যে ইহা हर জায়গা में कार्बन डाइऑक्साइड युक्त रक्त है तो है कार्बन डाइऑक्साइड युक्त रक्त দ্বারা সে ভরপুর হয়ে গেছে। সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দ্বারা যে ও ভরপুর হয়ে গেল, এই ভরপুর হওয়ার পর সে চিন্তা করলো যে এত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমি কই রাখবো। তখন তাকে রাস্তা দেখাইতে চলে আসে কি? তখন তাকে রাস্তা দেখাইতে এই নিচের দিকে একটা পথ আছে, সেই পথ চলে আসে। নিচের দিকে যে পথটা থাকে সেটার মধ্যে আমাদের দরজার মধ্যে 3টা কপাটিকা থাকে। দরজার মধ্যে কয়টা কপাটিকা থাকে? 3 কপাটিকা বিশিষ্ট একটা দরজা। এই দরজার নাম হচ্ছে ভালভ। দরজার ইংরেজি কি? দরজার ইংরেজি হচ্ছে ভালভ। এই যে দরজা, এই দরজার ইংরেজি হচ্ছে ভালভ। এই দরজার ইংরেজি কি? দরজার ইংরেজি হচ্ছে ভালভ। এবং কয়টা দরজা বিশিষ্ট এই ভালভটা? এটা 3টা দরজা বিশিষ্ট। মানে একটা দরজা, মানে আমাদের অনেক সময় দেখবা যে রেস্টুরেন্টে গেলে বা কোথাও গেলে আমাদের একটা দরজা ওপেনিং থাকে, ধরো 2 গেট বিশিষ্ট, 2 পাল্লা বিশিষ্ট। এই দরজা তো তোমরা দেখছো যে 2টা পাল্লা। এই যে ধরো আমার স্টিল আলমারি পাল্লা 2টা পাল্লা খুললে গেটটা ওপেন হচ্ছে। অনেক সময় 3টা পাল্লা থাকে, 3টা পাল্লা আছে এরকম, এইখানে 2টা আর পেছনের দিকে একটা, 3জন মিলে একটা পাল্লা তৈরি করে। সো এখানে আমাদের দরজাটা 3 পাল্লা বিশিষ্ট দরজা। এই পাল্লাগুলোকে আমরা বলি কাস্প। পাল্লাগুলোকে আমরা কি বলি? কাস্প বলি। সো এখানে 3 পাল্লা বিশিষ্ট বলে এটাকে আমরা কি বলি? ট্রাইকাস্পিড। কি বলি আমরা? ট্রাইকাস্পিড ভালভ বলি। কি ভালভ বলি? ট্রাইকাস্পিড ভালভ বলি। তো এই ট্রাইকাস্পিড ভালভ দিয়ে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় চলে আসে? আমাদের রাইট ভেন্ট্রিকলে চলে আসে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট ভেন্ট্রিকলে আসলে সে রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় চলে যাবে? রাইট ভেন্ট্রিকল থেকে সে উপরের দিকে যাবে। কারণ কি? কোনো কিছুই আমাদের এখানে আবদ্ধ থাকতে চায় না। আর এই জায়গায় তো আমাদের মায়োকার্ডিয়াল মাসেল রয়েছে। সেই মায়োকার্ডিয়াল মাসেল কনস্ট্যান্ট আমাদের বিটিং করে। মায়োকার্ডিয়াল মাসেলের কনস্ট্যান্ট বিটিংয়ের কারণে তার উপরে যাইতে হবেই। সো উপরে যাওয়ার জন্য যে তার রাস্তা, উপরে যাওয়ার জন্য যে তার রাস্তা আছে, এই রাস্তাটা কি আমাদের? এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে এইটা। এখন এই রাস্তা কোথায় যাবে সেই অনুযায়ী তার নাম হবে। এটা তো আমাদের আর্টারি, এটা থেকে আমাদের, এটা হচ্ছে আমাদের আর্টারি। সেই আর্টারি আমাদের কোথায় যাচ্ছে সেই অনুযায়ী তার নাম হবে। এই আর্টারিটা আমাদের ফুসফুসে যায়। সো ফুসফুসে যায় মানে কি? ফুসফুসে যায় মানে তার নাম হইতে হবে অবশ্যই ফুসফুসীয় ধমনী। সো ফুসফুসীয় ধমনী মানে ফুসফুস ইংরেজি কি? ফুসফুস ইংরেজি হচ্ছে আমাদের পালমোনারি। ফুসফুস ইংরেজি আমাদের পালমোনারি। তাহলে ওকে আমি কি ধমনী বলবো? পালমোনারি ধমনী বলবো। বাট এটা আমাদের এরকম 2 ভাগে ভাগ হয়ে যায়। এটা আমাদের কি হয়? এরকম 2 ভাগে ভাগ হয়। একটা যায় রাইটে, একটা যায় লেফটে। সেটা রাইট পালমোনারি আর্টারি, একটা লেফট পালমোনারি আর্টারি। একটা রাইট পালমোনারি আর্টারি, একটা লেফট পালমোনারি আর্টারি 2 ভাগে চলে যায়। তো ও হচ্ছে 2জনকে নিয়ে যায়, মানে ওর জায়গাটা বড় না, এই জন্য ওকে আমরা পালমোনারি ট্রাঙ্ক বলি, কাণ্ড বলি। সে পালমোনারি ট্রাঙ্ক, এখানে রাইট অ্যান্ড লেফট 2টা ভাগে ভাগ হচ্ছে সে। আর এখান থেকে আমাদের হচ্ছে যে ওদের থেকে আমাদের কি হবে? ওদের থেকে এই যে আমাদের অক্সিজেনযুক্ত যে রক্তগুলো আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মানুষের যে ফুসফুস আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্ত আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা মানুষের ফুসফুস দিয়ে বের হয়ে যায়। অক্সিজেন আমরা ইনহেল করি, অক্সিজেন আমরা ইনহেল করি, অক্সিজেন আমরা ইনহেল করি, অক্সিজেন আমরা কী করি? অক্সিজেন আমরা ইনহেল করি। তো এই যে আমরা অক্সিজেন ইনহেল করি, সেই অক্সিজেনগুলো এই যে পথে আমাদের এই পালমোনারি শিরার পথে, কোন পথে? পালমোনারি শিরা। হৃৎপিণ্ড থেকে যা বের হয় তার নাম অবশ্যই ধমনী, এটা পালমোনারি আর্টারি। হৃৎপিণ্ডের মধ্যে যা আসে তা অবশ্যই ভেইন, পালমোনারি ভেইন। সো পালমোনারি ওয়ার্ডটা থাকলে সে গাদ্দারি করে। ভেইনের কাজ কি? ভেইনের কাজ হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করা। আর ধমনীর কাজ কি বা আর্টারির কাজ কি? আর্টারির কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করা। বাট পালমোনারি টার্মটা থাকলে সে গাদ্দারি করে। পালমোনারি ভেইন অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে। তো এই ফুসফুস থেকে 2টা পালমোনারি ভেইন আসে, অপর পাশে ফুসফুস থেকে আরও 2টা পালমোনারি ভেইন আসে। আরও 2টা পালমোনারি ভেইন আছে পেছন দিকে, যা আমরা দেখতে পাই না।
এখানে, ঠিক আছে, আরও 2টা পালমোনারি ভেইন আছে। তো এখানে আমাদের 2টা পালমোনারি ভেইন, এখানে আমাদের 2টা পালমোনারি ভেইন, 4টা পালমোনারি ভেইন অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে এসে একাকার অবস্থা। এই অক্সিজেনযুক্ত রক্ত এখানে এসে যখন একাকার, অক্সিজেনযুক্ত রক্ত চাইবে কোথায় নামতে, নিচে নামতে। সো অক্সিজেনযুক্ত রক্ত যখন নিচে নামে, এই নিচে নামার সময় এখানে যে কপাটিকাটা থাকে, সেই কপাটিকায় ভালভ 2টা, কাস্প 2টা, সেই জন্য আমরা কি বলি, একে আমরা বাইকাস্পিড ভালভ বলি, বাইকাস্পিড ভালভ বলি। বা এটা দেখতে টুপির মতো, যে টুপিগুলো, সেই টুপিগুলোকে মিট্রা বলা হয়, মিট্রা নামে ব্রিটিশটাকে একটা টুপি পরতো, সেই টুপির মতো দেখতে, সেই জন্য একে আমরা কি বলি, একে আমরা মিট্রাল ভালভ বলি। কি বলি, মিট্রাল ভালভ বলি। কি বলি আমরা, মিট্রাল ভালভ বলি। এই অক্সিজেনযুক্ত রক্ত এখন কই যাবে, অক্সিজেনযুক্ত রক্ত উপরে চলে যাবে। অক্সিজেনযুক্ত রক্ত যার মাধ্যমে উপরে যাবে তার নাম কি, অক্সিজেনযুক্ত রক্ত যার মাধ্যমে উপরে যাবে তার নাম কি হবে, এই যে আমাদের অক্সিজেনযুক্ত রক্ত আমাদের উপরে চলে যাবে, যার মাধ্যমে উপরে যাবে তার নাম হচ্ছে আমাদের মোটা একটা ধমনির মাধ্যমে বের হবে। সেই মোটা ধমনী মানে কি, মোটা ধমনী মানে মহাধমনী। মোটা ধমনী মানে কি, মোটা ধমনী মানে হচ্ছে মহাধমনী। এই যে মহাধমনীর মাধ্যমে যায়, এই মহাধমনীর নাম হচ্ছে আমাদের অ্যাওর্টা। এই মহাধমনীর নাম কি, এই মহাধমনীর নাম হচ্ছে অ্যাওর্টা। যেটা উঠতেছে তাকে বলি অ্যাসেন্ডিং মানে ঊর্ধ্বয়মান, যেটা নামতেছে যেটাকে বলি ডিসেন্ডিং মানে মানে নামছে। আর যেটা এরকম হয়ে আছে ধনুকের মতো বাঁকে আছে, যেটাকে বলি আমরা আর্চ মানে ধনুকের মতো বাঁকানো, আর্চ অফ অ্যাওর্টা বলি। সো এখন এই অ্যাওর্টা আমার সারা বডিতে রক্ত যাবে। তো সারা বডিতে রক্ত গেলে এখানে যে কার্ডিয়াল মাসেল, মায়োকার্ডিয়াম মাসেল, সেই মায়োকার্ডিয়াম মাসেলের পুরুত্ব আমার কী হতে হবে, বেশি হতে হবে, যেন বেশি বেশি পাম্প করতে পারে। সেখানে মায়োকার্ডিয়াল মাসেলের পুরুত্ব 1 গুণ, এখানে 3 গুণ। পরীক্ষা সে বাম নিলয়ে পুরুত্ব কেন ডান নিলয় থেকে 3 গুণ, কারণ আরে বাম নিলয় কত কাজ করে, ডান নিলয় কী কাজ করে, ডান নিলয় জাস্ট ফুসফুসে পাঠায়, এটা তো পাকা আছে, আর বাম নিলয় পাঠায় সারা দেহে পাঠায়, এই জন্য এটার পুরুত্ব 3 গুণ বেশি হয়। আর এই জায়গায় আমাদের একটা ভালভ থাকে যেটা চাঁদের মতো দেখা যায়। এখন চাঁদের মতো দেখা যায়, কিসের মতো দেখা যায়, চাঁদের মতো দেখা যায়, তাও ফুল চাঁদ না, হাফ চাঁদ। কেমন চাঁদ, হাফ চাঁদ, অর্ধচন্দ্রাকৃতি, ঠিক আছে। এই অর্ধচন্দ্রাকৃতি এই ভালভগুলোকে আমরা সেমি লুনার ভালভ বলি। তাহলে এই ভালভগুলোকে আমরা কি বলি, সেমি লুনার ভালভ। সেমি মানে অর্ধেক, আর চাঁদকে অ্যাস্ট্রোনটরা লুনার বলে। যেমন ওই যে তোমরা পড়ছো না যে মিশন লুনার, তোমরা পড়ছো ওই যে চাঁদে গেছে, ওইটাকে লুনার বারবার বলছে, চাঁদ অর্ধচন্দ্রাকৃতি। তো এই সেমি লুনার ভালভের মধ্যে এটা ফুসফুসের মধ্যে আছে, মানে পালমোনারি অ্যাওর্টার মধ্যে আছে, আর্টারির মধ্যে আছে, তো এটাকে বলি পালমোনারি সেমিলুনার ভালভ। এটা যেটা আমাদের এই ভালভটাকে আমরা কি বলবো, তাহলে এই ভালভটাকে বলতে পারি পালমোনারি সেমিলুনার ভালভ, আর এটাকে আমরা বলি অ্যাওর্টিক সেমিলুনার ভালভ বলি। সেমিলুনার মানে কি, সেমিলুনার মানে অর্ধচন্দ্রাকৃতির। সো এখন এই হচ্ছে যে আমাদের প্রসিডিউর। আর অ্যাওর্টা যে আছে, এই যে অ্যাওর্টা, এই অ্যাওর্টাটাকে যদি আমি এখানে দেখাই, এই যে আমাদের অ্যাওর্টা আছে না, এই অ্যাওর্টার মধ্যে এই যে জায়গাটা, এটাকে বলি আমরা আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টা থেকে আমাদের 3টা ব্রাঞ্চ বের হয়। কয়টা ব্রাঞ্চ বের হয়, 3টা ব্রাঞ্চ বের হয় আর্চ অফ অ্যাওর্টা থেকে। কয়টা ব্রাঞ্চ বের হয়, 3টা ব্রাঞ্চ বের হয় আমাদের। এই যে 3টা ব্রাঞ্চ, এই 3টা ব্রাঞ্চের নাম কি দেখো, এই 3টা ব্রাঞ্চ আছে, এদেরকে আমরা বিসিএস দ্বারা প্রকাশ করি, বিসিএস দ্বারা প্রকাশ করি। এই 3টা ব্রাঞ্চ আছে, বিসিএস দ্বারা প্রকাশ করি। বি দ্বারা বোঝায় ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। বি দ্বারা কি বোঝায়, বি দ্বারা বোঝায় ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। বি দ্বারা বোঝায় ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। সি দ্বারা বোঝায় হচ্ছে কি আমাদের, সি দ্বারা বোঝায় লেফট কমন ক্যারোটিড। সি দ্বারা বোঝায় হচ্ছে লেফট কমন ক্যারোটিড। আর এস দ্বারা বোঝায় হচ্ছে লেফট সাবক্ল্যাভিয়ান, লেফট সাবক্ল্যাভিয়ান। সো এই 3টা মেইন কথা, মেজর কথা আমাদের মাথায় রাখতে হবে। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্ল্যাভিয়ান। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্ল্যাভিয়ান, এই 3টা। তার মানে কমন ক্যারোটিড কোথায় সাপ্লাই দিবে, দেখো ক্যারোটিড কথাটা আসে আমাদের ব্রেইনের সাথে রিলেটেড, বা আমাদের নেক অ্যান্ড ব্রেইন রিজনে। ক্যারোটিড আমাদের কোথায় সাপ্লাই দেয়, নেক অ্যান্ড ব্রেইন রিজনে। লেফট সাবক্ল্যাভিয়ান আমাদের হাতে সাপ্লাই দেয়, কোথায় সাপ্লাই দেয়, হ্যান্ড রিজনে সাপ্লাই দেয়। এখন লেফট বলা আছে মানে কি, লেফট হাতে সাপ্লাই দেয়। লেফট কমন ক্যারোটিড বলা আছে কি, আমাদের ঘাড় এবং মস্তিষ্কের লেফট সাইডে সাপ্লাই দেয়। তো এই যে ব্রাকিওসেফালিক আছে না, এই ব্রাকিওসেফালিকটা তারপর কিছু দূর গিয়ে সে 2টা ভাগে ভাগ হয়। একটাকে বলা হয় রাইট কমন ক্যারোটিড, একটাকে বলি রাইট সাবক্ল্যাভিয়ান। ঠিক আছে, শর্টকাটে লিখে দিলাম
ব্রড করে তোমরা লিখে নিও। সো এই হচ্ছে আমার সারা বডিতে ব্লাড যাওয়ার চিত্র, এভাবে আমার সারা বডিতে ব্লাড সার্কুলেশন হয়। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। যদি তোমরা ইন্টারে একবার হইলেও এই ব্যাপারটা পড়ে থাকো তাহলে অবশ্যই তোমার কাছে এখন এই ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার, আর যদি তুমি পড়ে না থাকো তাহলে তুমি কাছে অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার না, এটাও স্বাভাবিক। তুমি পড়ো নাই তাই তুমি পারো না, এটাই তো স্বাভাবিক ব্যাপার। বাট এই কথাগুলো শোনার পর একবার বই খুলে দেখো, বই পড়ে দেখো, ইনশাল্লাহ এই জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি কেউ মনে করো একদমই পারতেছো না, তাহলে হচ্ছে যে আর কি করার। হ্যাঁ, এবার আসো যে আমরা যদি এখন কথাবার্তা বলি যেখানে আমাদের কীভাবে কার্ডিয়াক সাইকেলটা মেনটেন হচ্ছে। কার্ডিয়াক সাইকেল মানে হচ্ছে আমাদের এই হার্ট বিট একবার সংকুচিত একবার প্রসারিত, এটাকে বলি আমরা কার্ডিয়াক সাইকেল। তো কার্ডিয়াক সাইকেল কনসিস্ট অফ সিস্টল অ্যান্ড ডায়াস্টল। সিস্টল মানে সংকোচন হওয়া, ডায়াস্টল মানে প্রসারিত, অবশ্যই তোমরা জানো। সিস্টল মানে সংকুচিত হওয়া, ডায়াস্টল মানে প্রসারিত হওয়া। তার মানে এই যে সিস্টল এবং ডায়াস্টল এই দুটো মিলে আমরা এটাকে বলি কার্ডিয়াক সাইকেল। সিস্টল এবং ডায়াস্টল মিলে আমরা তাকে কী বলি? কার্ডিয়াক সাইকেল। তো আমাদের একটা কার্ডিয়াক সাইকেল সম্পূর্ণতে কতটুকু সময় লাগে? 0.8 সেকেন্ড সময় লাগে। একটা কার্ডিয়াক সাইকেল সম্পূর্ণতে কত সময় লাগে? 0.8 সেকেন্ড সময় লাগে। একটা কার্ডিয়াক সাইকেল সম্পূর্ণতে কত সময় লাগে? 0.8 সেকেন্ড সময় লাগে। এখন এই যে আমাদের কার্ডিয়াক সাইকেলের কথা যদি আমি বলি, আমি এই জায়গাটা একটু মুছে দিই, ঠিক আছে? আমি এই জায়গাটা মুছে দিই, হ্যাঁ, এই জায়গাগুলো আমি মুছি কিছুটা, হ্যাঁ, এই জায়গাটা আমি মুছি। তো আমরা যদি একটা কার্ডিয়াক সাইকেলের কথা বলি, আমরা কি বলছি? একটা কার্ডিয়াক সাইকেল মানে হৃদচক্র। তো কার্ডিয়াক সাইকেল হচ্ছে আমাদের কি নিয়ে গঠিত? কার্ডিয়াক সাইকেল আমাদের দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা সিস্টল প্লাস একটা হচ্ছে ডায়াস্টল। তো আমাদের হৃৎপিণ্ড প্রতি 60 মিনিটে 70 থেকে 80 বার বিট করে। এই যে হৃৎপিণ্ডের বিট 70 থেকে 80 বার, এটাকে আমরা বলি পালস রেট বলি বা হার্ট রেট বলি। হার্ট রেট পালস রেট একই কথা। পালস আমরা এই জায়গায় ফিল করি, এটাকে পালস রেট বলি। এটা আসলে আমাদের হার্ট রেটের সাথে সিনক্রোনাইজ করে। তো আমাদের সিস্টল এবং ডায়াস্টল মিলে আমাদের কার্ডিয়াক সাইকেল হয়। হার্ট রেট বা আমরা যদি বলি পালস রেট, যেটাই বলি, এই হার্ট রেটটা হচ্ছে আমাদের 70 to 80 বিটস পার মিনিট। তো আমাদের হার্ট প্রতি মিনিটে 70 থেকে 80 বার বিট করে। তো আমি যদি এটাকে হচ্ছে যে কি ধরি 75 যদি আমি ধরি, তাহলে 60 সেকেন্ডে 75 বার বিট করতেছে। তার মানে হচ্ছে 0.8 সেকেন্ড লাগতেছে আমাদের একটা স্পন্দনের জন্য। আমাদের 0.8 সেকেন্ড পার বিটের জন্য, প্রত্যেকটি স্পন্দনের জন্য আমাদের স্বাভাবিকভাবে আমরা কত ধরে নেই যে পার বিটের জন্য আমাদের 0.8 সেকেন্ড লাগতেছে। এখন যদি আমাদের হার্ট রেট HR, হার্ট রেট যদি আমাদের মোর দ্যান 100 হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া। তখন আমরা কি বলি? ট্যাকিকার্ডিয়া। ট্যাকি মানে বেশি, সবসময় মানে ট্যাকি মানে বেশি। আর হার্ট রেট যদি আমাদের লেস দ্যান 60 হয়ে যায়, তখন সেটাকে বলি আমরা ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডি মানে কি? ব্র্যাডি মানে কম। ব্র্যাডি মানে কি? ব্র্যাডি মানে কম। ট্যাকি মানে কি? বেশি। ব্র্যাডি মানে কি? কম। সো হার্ট রেট যদি আমাদের হচ্ছে যে মোর দ্যান 100 হয়, তখন তাকে বলি আমরা ট্যাকিকার্ডিয়া। হার্ট রেট লেস দ্যান 60 হয়, তখন তাকে বলি আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি। এটা দুইটা আমাদের হচ্ছে যে অ্যাবনর্মাল ফিচার। আর হার্ট রেটটা এই যে অ্যাবনর্মাল হওয়া, হার্ট রেটটা কী হওয়া? এই যে অ্যাবনর্মাল হার্ট রেট। কী হার্ট রেট পাচ্ছি আমরা এখানে? যে এই অ্যাবনর্মাল হার্ট রেট পাচ্ছি। অ্যাবনর্মাল হার্ট রেট পাওয়াটাকে বলি আমরা অ্যারিথমিয়া। এই অ্যাবনর্মাল হার্ট রেট পাওয়াটাকে আমরা কী বলি? অ্যারিথমিয়া বলি। অ্যাবনর্মাল হার্ট রেট পাওয়াটাকে আমরা কী বলি? অ্যারিথমিয়া বলি। সো এবার আসো যে আমাদের এই কার্ডিয়াক সাইকেল সিস্টল ডায়াস্টল নিয়ে যদি আমরা কথা বলি, এই সিস্টল ডায়াস্টল নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের কি করতে হবে? এই লেখা শেষ হয়ে না হলে একটা স্ক্রিনশট তুলে রাখো। সিস্টল ডায়াস্টল নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের কার্ডিয়াক সাইকেলের মধ্যে আমাদের অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল দুইটাই আছে, তাই না? অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল আমাদের দুইটাই আমাদের কার্ডিয়াক সাইকেলের মধ্যে আছে। সো কার্ডিয়াক সাইকেলের মধ্যে আমাদের সিস্টল ডিয়াস্টল দুইটাই, সিস্টল ডায়াস্টল দুইটাই থাকবে। সো তাহলে আমাদের কি কি আছে? আমাদের আছে অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। এই চারটা স্টেপ আমাদের পুরো একটা কার্ডিয়াক সাইকেলের মধ্যে ঘটে। এই চারটে স্টেপ মিলে আমাদের কত সময় লাগে? 0.8 সেকেন্ড সময় লাগে। এখন আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে এই AS আর AD পুরাটা মিলেই আমার 0.8 সেকেন্ড লাগে। আবার VS প্লাস VD পুরাটা মিলেই আমাদের 0.8 সেকেন্ড লাগে। তাহলে কি আমাদের কি দুইটা কথা সাংঘর্ষিক হয়ে গেল না? যে ভাইয়া বলছি যে এই চারটা মিলায় 8 সেকেন্ড লাগে, আবার দুইটা মিলায় আমি 8 সেকেন্ড দেখাচ্ছি। কারণ কি? কারণ আমাদের AS আর VD এরা একে অপরের সাথে সিনক্রোনাইজ করে। যখন AS ঘটে মানে অ্যাট্রিয়াল সিস্টল ঘটে, অ্যাট্রিয়াম যখন সংকুচিত হয়, চিন্তা করে দেখো, জাস্ট চিন্তা করো। এই যে আমাদের অ্যাট্রিয়াম আছে, ওটা দুই সংকুচিত, ওদের দুই চাপ দাও। চাপ দিলে কি রক্তগুলা চুয়ায় নিচে পড়বে। চাপ দিলে জোরে জোরে রক্ত নিচে পড়বে। না মানে কি? আমাদের এই যে ভেন্ট্রিকল আছে, ভেন্ট্রিকল আমাদের প্রসারিত অবস্থায় আছে, চাপ দিচ্ছ ও রক্ত নিচ্ছে, চাপ দিচ্ছ ও রক্ত নিচ্ছে। মানে চাপ দেওয়া মানে সংকোচন। অ্যাট্রিয়ামের সংকোচন হচ্ছে এই রক্তগুলো এই জায়গায় এসে ফুলফিল হচ্ছে, মানে ভেন্ট্রিকল প্রসারিত অবস্থায় রক্তগুলোকে নিচ্ছে। তার মানে ভেন্ট্রিকুলে আমাদের কী হচ্ছে? ভেন্ট্রিকুলে আমাদের ডায়াস্টল হচ্ছে। তো অ্যাট্রিয়াল সিস্টল আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল এগুলো আমাদের সিনক্রোনাইজ করে, এদের কাজের মধ্যে মিল রয়েছে। একই সাথে আমাদের অ্যাট্রিয়াল ডায়াস্টল এবং ভেন্ট্রিকুলার সিস্টলের কাজের মধ্যে আমাদের কী রয়েছে? সিনক্রোনাইজেশন রয়েছে। এজন্য মিলায় আসলে আলটিমেটলি 0.8
সেকেন্ড হয়। তো আমাদের মনে রাখতে হবে, খেয়াল করো যে সংকুচিত হইতে বেশি টাইম লাগে না প্রসারিত হইতে বেশি টাইম লাগে? চাপ দিলেই তো সংকোচন, টাইম কম লাগবে, আর আমাদের প্রসারিত হইতে টাইম বেশি লাগে। সো আমাদের যেটা মনে রাখতে হবে যে এই অ্যাট্রিয়ামের সিস্টলে, আমাদের অ্যাট্রিয়াম সিস্টল ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এই আমাদের অ্যাট্রিয়াল সিস্টলে আমাদের সময় লাগে 0.1 সেকেন্ড, আর ভেন্ট্রিকুলার সিস্টলে আমাদের সময় লাগে 0.3 সেকেন্ড। আর বাকি যে টাইমটা, তাহলে আমাদের তুমি বলো যে এডিতে কত টাইম লাগবে আর ভিডিতে কত টাইম লাগবে, এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। হো হো হো, হ্যাঁ, পড়ানোর স্পিড দেখে 8 জন হয়ে গেছে। তোমাদের এক কাজ করি, তোমাদের নেক্সট থেকে রেকর্ডেড ক্লাস আপলোড দিব। 8 জনের নিয়ে ক্লাস করানো মানে এত ইফোর্ট দিয়ে পড়াচ্ছে 8 জনের নিয়ে। টাকা পয়সা যদি আমার বেশি থাকতো না, তাহলে টাকা পয়সা ব্যাগ দিয়ে কোর্সটা অফ করে দিতাম। এখন টাকা পয়সা বেশি নাই, কম টাকা পয়সার মানুষ, টাকা পয়সা ব্যাগ দেওয়ারও সম্ভব না, যে টাকা পয়সা যা দিচ্ছি সব খরচ করে লাইছি। নেক্সট থেকে কোনো কোর্স 100 জনের নিচে আমি আর চালু করবো না, 100 জন হবে তারপর কোর্স চালু করবো। মেডিকেল অ্যাডমিশন কোর্স 100 জন হবে তারপর চালু করবো, নাহলে এই 8 জন 9 জন নিয়ে কোর্স না, ক্লাস লজ্জা এগুলো টিচারের জন্য। আর যেমনি পড়াচ্ছি, কে পড়াবে এমনি এই চ্যাপ্টার? আইনা কাউকে দাঁড়া করাও এই চ্যাপ্টার এভাবে পড়াবে। আচ্ছা, এডিতে 0.7 সেকেন্ড লাগে আর ভিডিতে 0.5 সেকেন্ড লাগে, ঠিক আছে? এই জন্য আমি হচ্ছে তাকাই নেই, এই জায়গায় তাকাইলে না আমার হচ্ছে যে এই যে দেখলাম মাত্র 10 জন আছে, এখন হচ্ছে পড়ানোর আগ্রহটা কমে গেছে। আচ্ছা, এবার খেয়াল করো যে আমাদের এই অ্যাট্রিয়াল সিস্টল আর অ্যাট্রিয়াম ডায়াস্টলের কথা যদি আমি বলি, যে অ্যাট্রিয়াল সিস্টল এবং অ্যাট্রিয়াম ডায়াস্টলের কথা, তো আমাদের ব্যাপারটা কনসেপ্টটা বুঝতে হবে। তো আমাদের নর্মালি দুইটা সিস্টল একসাথেই হয়। তো আমরা যখন হচ্ছে যে মানে আমাদের সিস্টল ডায়াস্টল কীভাবে হয় চিন্তা করো, যে আমরা যখন হচ্ছে যে নর্মাল ফেজে থাকি, আমাদের এই অ্যাট্রিয়ামগুলো প্রসারিত অবস্থায় থাকে। অ্যাট্রিয়াম, দুই পাশে দুইটা অ্যাট্রিয়াম আছে, রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম, তার প্রসারিত অবস্থায় ভাবে আছে। তাদের যখন প্রসারিত কোনো কিছু যখন ফাঁপা থাকে, তখন সেখানে প্রেশারটা নেগেটিভ প্রেশার হয়, সেখানে প্রেশারটা নেগেটিভ প্রেশার হয়, বা সেখানে প্রেশারটা অন্য জায়গা থেকে একটু কম থাকে, কারণ সে ফাঁপা রয়েছে। তো এইভাবে রয়েছে, এভাবে আমাদের ফাঁপা জায়গা রয়েছে। তো এই জায়গাগুলো আমাদের রক্ত এসে ফুলফিল হবে, এই জায়গাগুলোয় রক্ত এসে, যে আমাদের যখন রাইট অ্যাট্রিয়াম এভাবে থাকবে, তখন আমাদের এই সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসে রাইট অ্যাট্রিয়াম ফুলফিল হবে। লেফট অ্যাট্রিয়াম যখন এরকম ফাঁকা অবস্থায় থাকবে, তখন আমাদের এই পালমোনারি ভেইনের মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত এসে এই জায়গায় ফুলফিল হবে। তো এই দুইটা জিনিস আমাদের এই জায়গায় ফুলফিল হয়ে রক্ত এখানে ফুল একদম গ্যাদার হয়ে গেছে, রক্ত দিয়ে ভরে গেছে। সো এই যে প্রসারিত অবস্থায় আছে, রক্ত নেওয়ার জন্য এই ফেজটাকে বলে অ্যাট্রিয়াল ডায়াস্টল, যেটার জন্য প্রায় 0.7 সেকেন্ড লাগে। তারপর সে যখন রক্ত দিয়ে ভরে যায়, তখন সে চাপ দেয়, চাপ দিলে রক্তগুলো নিচে নেমে যায়। এই যে অ্যাট্রিয়াম চাপ দিল, তাকে আমরা কী বলবো? অ্যাট্রিয়াল সিস্টল বলবো। তার মানে আমাদের যে অ্যাট্রিয়ামগুলো আছে, অ্যাট্রিয়ামগুলায় সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা এবং পালমোনারি ভেইনের মাধ্যমে রক্ত এসে অ্যাট্রিয়ামগুলা যে ফুলফিল হয়ে যায়, তাকে বলি আমরা অ্যাট্রিয়ালের ডায়াস্টল। এবং তারপর যখন অ্যাট্রিয়ামটা চাপ দিয়ে রক্ত নিচে পড়ে যায়, তখন সেটাকে বলি আমরা অ্যাট্রিয়ালের সিস্টল বলি। এই যে অ্যাট্রিয়ামের সিস্টলের ফলে আমাদের ভেন্ট্রিকলগুলোর মধ্যে রক্ত চলে আসলো, এখন ভেন্ট্রিকলগুলো রক্ত দ্বারা ফুলফিল হয়ে গেছে। এখন ভেন্ট্রিকলগুলো যখন রক্ত দিয়ে ফুলফিল হয়ে যায়, তখন এই ভেন্ট্রিকলগুলো কী করবে? ভেন্ট্রিকলগুলো চাপ দিবে, ভেন্ট্রিকল রক্ত দ্বারা ফুলফিল, এখন কী করবে? ভেন্ট্রিকল চাপ দিবে, ভেন্ট্রিকল চাপ দিলে রক্ত উপরে যাবে। এখন মজার একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা কী দেখো, যে আমাদের ভেন্ট্রিকল যখন আমাদের চাপ দিবে, এই যে আমাদের ভেন্ট্রিকল চাপ দিচ্ছে, ভেন্ট্রিকল রক্তকে যখন উপরে যাইতে বলবে, তখন আমাদের এখানে দুইটা রাস্তা ওপেন আছে। কয়টা রাস্তা ওপেন আছে আমাদের সামনে? আমাদের সামনে দুইটা রাস্তা ওপেন রয়েছে। এই ওদের সামনে দুইটা রাস্তা ওপেন আছে। ওদের সামনে কয়টা রাস্তা ওপেন? ওদের সামনে দুইটা রাস্তা ওপেন। ওরা এখন কনফিউজড হয়ে যায় যে ওরা কোন রাস্তা দিয়ে যাবে, যেখানে আমাদের দুইটা রাস্তা আছে, কোন রাস্তা দিয়ে যাবে। তো ওদের যাওয়া দরকার আমার সারা বডিতে, তো সারা বডিতে যাওয়া দরকার, মানে ও এই রাস্তা দিয়ে যাবে। কিন্তু রাস্তা যদি খোলা পায়, তাহলে তো পথিক সে রাস্তা দিয়ে যাবেই। এখন তোমার বাড়ির গেট খোলা, কেউ না কেউ তো তোমার বাড়ির ভিতর ঢুকবে, মানুষ না ঢুকলে কুকুর বিড়াল হলেও তো ঢুকবে, তাই না? এই জন্য বাড়ির গেট লাগায় রাখতে হবে। দ্যাটস ওয়াই যখন আমাদের সংকুচিত হয়, ভেন্ট্রিকল যখন সংকুচিত হয়, তখন এই ভালভ দুইটা বন্ধ হয়ে যায়। ভেন্ট্রিকল সংকুচিত হওয়ার সময় এই যে আমাদের বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড ভালভ আছে, এরা বন্ধ হয়ে যায়। সো ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টলের সময় আমাদের এই বাই অ্যান্ড ট্রাইকাস্পিড এরা বন্ধ হয়ে যায়, বাই এবং
ট্রাইকাসপিড আমাদের কী হয়, বাই এবং ট্রাইকাসপিড আমাদের বন্ধ হয়ে যায়। বাই এবং ট্রাইকাসপিড আমাদের কী হয়, বাই এবং ট্রাইকাসপিড আমাদের বন্ধ হয়ে যায়। সো বাই এবং ট্রাইকাসপিড বন্ধ হলে আমাদের কী শব্দ হয়, আমাদের শব্দ হয় লাভ শব্দ হয়, লাভ। বাই এবং ট্রাইকাসপিড বন্ধ হলে আমাদের যে শব্দ হয় সেটা হচ্ছে আমাদের লাভ, ভেন্ট্রিকুলার সিস্টেম। এবং যখন হচ্ছে তাহলে আমাদের এটা হইলো বাই অ্যান্ড ট্রাইকাসপিড হলো। এখন রক্তচাপ যখন উপরে সাই করে চলে যাচ্ছে, রক্ত উপরে সাই করে চলে যাচ্ছে, তো এই উপরে রক্ত যখন যাবে, এটা আমাদের দেহের উপরে যাচ্ছে যেহেতু, দ্যাট মিনস এখানে নিচের দিকে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। কোন ফোর্স কাজ করবে? গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। কোনো কিছু উপরের দিকে চাইতে গেলে গ্র্যাভিটি কী করতে চায়? গ্র্যাভিটি তাকে নামায় দিতে চায়। গ্র্যাভিটি আমাদের উপরে উঠতে দেয় না। আমরা খালি বলি যে মানুষ আমাদের উপরে উঠতে দেয় না, আসলে মানুষ না আমাদের উপরে উঠতে দেয় না, গ্র্যাভিটি আমাদের উপরে উঠতে দেয় না। সো এই যে আমাদের গ্র্যাভিটি উপরে উঠতে দেয় না, একই সাথে আমাদের রক্তগুলো সব বের হয়ে গেছে, ওর রক্ত নাই, ও ফাঁপা হয়ে গেছে, ও কী হয়ে গেছে, ও ডায়াস্টোলিক ফেজে চলে গেছে। ওর যদি রক্ত না থাকে, ও যদি ফাঁপা অবস্থায় থাকে, তার মানে ও ডায়াস্টোলিক ফেজে চলে গেছে, দ্যাট মিনস ও খালি হয়ে গেছে। ও যখন খালি হবে তখন বিপদটা কোন জায়গায়? বিপদটা হচ্ছে ও খালি হইলে ওর এখানে প্রেশারটা নেগেটিভ হয়ে যাবে। সো নেগেটিভ প্রেশারের কারণেও আমাদের নেগেটিভ প্রেশার সবসময় একটা সাকশনাল প্রেশার। কোথাও যদি নেগেটিভ প্রেশার থাকে সেটা আমাদের সাকশন করে টেনে নিয়ে যায় সব কিছু। তো এই জায়গায় নেগেটিভ প্রেশার হওয়ার কারণে রক্তগুলো আমাদের নিচে নেমে যেতে চায়। তার মানে এই যে রক্ত উঠতেছে পালমোনারি ভেইন এবং হচ্ছে আমাদের মহাধমনী অ্যাওর্টা দ্বারা, পালমোনারি ভেইন এবং অ্যাওর্টা দ্বারা যে আমাদের রক্ত উঠতেছে, এখানে আমাদের দুইটা জিনিস আছে যা রক্তকে টেনে নামাইতে চায়। একটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা হচ্ছে দ্য নেগেটিভ প্রেশার অফ দ্য ভেন্ট্রিকল। সো নেগেটিভ প্রেশার কেন হবে? কারণ ভেন্ট্রিকলের মধ্যে আমাদের কোনো বায়ু নেই, সব বাতাস, রক্ত, পানি সব আমি উপরে ঠেলে দিছি, তার মানে ওর প্রেশারটা কী হবে? নেগেটিভ হবে। সো এই দুইটা ফোর্সকে আমার অপোজ করার জন্য ডিউরিং ভেন্ট্রিকুলার ডায়াস্টল যেন রক্ত আমার কোনোভাবেই নিচে না নামতে পারে, সেই জন্য আমাদের এই পালমোনারি অ্যান্ড অ্যাওর্টিক সেমিলুনার ভালভ বন্ধ হয়, সেমিলুনার ভালভ বন্ধ হয়। তখন আমাদের একটা শব্দ হয়, সেই শব্দটাকে ভালভ বন্ধ হয়, তখন সেই শব্দটাকে আমরা বলি ডাব বলি। কি বলি? ডাব। তো লব ডব লব ডব লব ডব লব ডব, এটা হচ্ছে আমাদের হার্ট সাউন্ড। তো এই লাভ হচ্ছে আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড। এই লাভ কি আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড, আর ডাব কি আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড। ওকে, তোলা হইলে বইল। আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। 2 দিন পর যদি ধরো মঙ্গলবার যদি শিক্ষামন্ত্রী এসে বলে যে 1 সপ্তাহ পর, মানে 1 মাস পর তোমাদের এইচএসসি পরীক্ষা, তোমাদের এইচএসসি পরীক্ষার রুটিন এটা, তোমরা এভাবে পড়াশোনা করো, যদি আমরা দেখি পরিস্থিতি খারাপ তাহলে আমরা হচ্ছে এইচএসসি পরীক্ষা নিব না, তোমাদের এরকম প্রেডিক্টেড গ্রেড দিব, বা হচ্ছে যে যদি দেখি পরিস্থিতি খারাপ বা এই সাবজেক্টের উপর আমরা এক্সাম নিব, এত করে নিব, 50 মার্কের এক্সাম নিব। তো এগুলা বলার পর তখন মাথা নষ্ট হয়ে যাবে, হায় হায় আমি পড়ি নাই, আমার কি হবে, আমি তো মরে যাব, আমি তো পরীক্ষায় ফেল করব, আয় হায়, এরকম চিন্তাভাবনা করব আমরা। বাট এই যে দেখো তোমাদের আজকে 13টা ক্লাস, একটা ক্লাসেও তোমরা 10 থেকে 15 জনের বেশি অ্যাটেন্ডেন্স পাও নাই। দ্যাট মিনস 50 জন প্লাস যুক্ত হয়ে একটা কোর্সে তারা কিন্তু ক্লাস করতেছে না। নেক্সট মান্থ থেকে আমরা এরকম যারা ক্লাস করে না তাদের আমরা রাখবো না। আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স থেকে সামনের কোর্সে যারা ক্লাস করে না, এক্সাম দেয় না, তাদের আমরা বের করে দিব। কারণ আমার কাছে মনে হয় এগুলো ফেক আইডি। তারা হচ্ছে ফেক আইডি দ্বারা যুক্ত হয়েছে, একজনের ক্লাস 5 জন করতেছে, তো নানাজন নানা টাইমে ক্লাস করে দেখে তারা হচ্ছে যে টাইম মতো থাকতে পারে না, আর হচ্ছে একই সাথে তারা হচ্ছে যে এক্সামও দেয় না। এগুলো সব ফেক আইডি। সো যারা হচ্ছে ক্লাস এক্সাম দিচ্ছে না, নেক্সট থেকে আমরা এগুলো বের করে দিব, চিরুনি অভিযান চালায়। ফেক আইডি, ফেক তো তোমাদের অনেকের আইডি আছে, মানে তাদের আইডি অনেকে চালায়, মাল্টিপল। ওকে, তোমাদের কার্ডিয়াক সাইকেল শেষ। আমরা অনেক কিছু পড়ে ফেলছি, তাই না? এখন আসো আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়ো মানে মাসেল, জেনিক মানে অরিজিন।
তো মাসেল থেকে যখন আমাদের কোনো কিছু তৈরি হয়, কোনো একটা টিস্যু মাসেল থেকে তৈরি হয় এবং সেই টিস্যুটা আমাদের হচ্ছে যে মায়োজেনিক অরিজিন বা মায়ো বা মাসেল থেকে কোনো একটা টিস্যু যদি তৈরি হয় এবং সেই টিস্যুটা সিগন্যাল প্রডিউস করতে পারে, সিগন্যাল প্রডিউসের মাধ্যমে আমাদের হার্টের উদ্দীপনাটা নিয়ন্ত্রণ করতে পারে, তখন সেই নিয়ন্ত্রণকে আমরা বলি মায়োজেনিক নিয়ন্ত্রণ, মানে মাসেল অরিজিন টিস্যু দ্বারা নিয়ন্ত্রণ হবে। তাহলে আমাদের মাসেল অরিজিন টিস্যু দ্বারা নিয়ন্ত্রণ হবে, তাকে আমরা মায়োজেনিক নিয়ন্ত্রণ বলি। তো এগুলোকে আমরা মায়োজেনিক টিস্যু, মানে যে টিস্যুগুলো আমাদের এই কাজ করে তাকে আমরা বলি মায়োজেনিক টিস্যু, বা আরেকটা নামে আমরা ডাকি তাকে জাংশনাল টিস্যু বলি। কী টিস্যু বলি আমরা? জাংশনাল টিস্যু বলি। তো মায়োজেনিক টিস্যু বা জাংশনাল টিস্যু। সো আমরা আগের মতোই সেম ডায়াগ্রামেই আমরা শিখবো, আমরা এই ডায়াগ্রাম অনুযায়ী সব কাজ করি। সো এই ডায়াগ্রাম অনুযায়ী আমাদের কাজ করলে কী হয়, কাজ করাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। আচ্ছা, তো খেয়াল করো আমাদের যে মায়োজেনিক টিস্যুটা আছে, এই মায়োজেনিক টিস্যুটা, প্রথম মায়োজেনিক টিস্যুটা থাকে আমাদের এই জায়গায়, এই জায়গা থেকে প্রথম একটা মায়োজেনিক টিস্যু উদ্দীপ্ত হয়, তৈরি হয়। তার মানে আমাদের এই কোন জায়গা থেকে, এটা আমাদের যে রাইট অ্যাট্রিয়াম আছে সে জায়গায়, এবং এই জায়গাটায় আমাদের সুপিরিয়র যে ভেনা কাভা আছে না, সুপিরিয়র ভেনা কাভাও এই জায়গায় আমাদের উন্মুক্ত হয়। সুপিরিয়র ভেনা কাভা, এই যে আমাদের সুপিরিয়র ভেনা কাভা আমাদের এই জায়গায় উন্মুক্ত হয়। সুপিরিয়র ভেনা কাভাও আমাদের এই জায়গায় উন্মুক্ত হয়। একই সাথে সুপিরিয়র ভেনা কাভাও আমাদের এখানে উন্মুক্ত হয়। একই সাথে সুপিরিয়র ভেনা কাভাও আমাদের উন্মুক্ত হয়, এবং একই সাথে এটা একটা অ্যাট্রিয়ামের অংশ। সো এটা অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভা দুইটার সংযোগস্থলটায় থাকে। এই জন্য সাইনো বলতে আমাদের এখানে ভেইনকে বোঝাচ্ছে। তো ভেইনকে আমরা অনেক সময় সাইনাস নামেও ডাকি। ভেইনের আরেকটা নাম কি? সাইনাস নামে একে আমরা ডাকি। সাইনো অ্যাট্রিয়াল মানে অ্যাট্রিয়ামে আছে নোড, বা এটাকে আমরা কি বলি? অ্যাসে নোড। এই অ্যাসে নোডের আরেকটা নাম হচ্ছে কি আমরা পেস মেকার বলি। কারণ কি, সে কি প্রডিউস করে? সে হচ্ছে আমাদের পেস প্রডিউস করে, মানে উদ্দীপনা। আমাদের এখানে যে উদ্দীপনার ঢেউটা তৈরি হয়, সেই উদ্দীপনার ঢেউটা প্রথমে এই অ্যাসে নোড তৈরি করে, এবং এর উদ্দীপনার ঢেউ বা উদ্দীপনার রেটটা সবচেয়ে বেশি, 70 to 80 বিটস পার মিনিট এই অ্যাসে নোডের উদ্দীপনার হার। এবং আমাদের যে উদ্দীপনা যে তৈরি হয়, আমাদের বই বলা আছে অ্যাকশন পটেনশিয়াল মানে আমাদের প্রত্যেকটা কোষের একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল রয়েছে। ইলেকট্রিক্যাল সিগন্যালের যে স্পাইকটা তাকে বলি আমরা অ্যাকশন পটেনশিয়াল। তো এই অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টির মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালটা তারা তৈরি করে, এবং ইলেকট্রিক্যাল সিগন্যাল তারা পুরো এই অ্যাট্রিয়াম জুড়ে ছড়ায় দেয়। তো তাদের থেকে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল আমাদের পুরো এই অ্যাট্রিয়ামে ছড়ায় যায়, বাট সেটা ভেন্ট্রিকলে যেতে পারে না। ভেন্ট্রিকলে যাওয়ার জন্য তার আরেকজনের হেল্প নিতে হয়, যেটা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল দুজনের মাঝখানে বসে আছে। অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল দুজনের মাঝখানে যে বসে আছে তাকে আমরা বলি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। তাকে আমরা কি বলি? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, এটাকে আমরা বলি এভি নোড। এই যে এভি নোড যে আছে, এভি নোডকে আমরা বলি রিজার্ভ পেসমেকার। এভি নোডকে আমরা কি বলি? রিজার্ভ পেসমেকার। রিজার্ভ পেসমেকার। যে কোনো কারণে অ্যাসে নোড কাজ না করলে তখন সে কাজ করবে। তারপর এই যে আমাদের এভি নোড আছে, এভি নোড থেকে এখান থেকে আমাদের একগুচ্ছ একটা বান্ডেলের মতো কিছু টিস্যু বের হয়। এই বান্ডেলের মতো যে টিস্যুটা বের হয়, এভাবে দেখাইলে আরও ভালো বুঝবে, যে এরকম বান্ডেলের মতো কিছু টিস্যু তৈরি হয়। এবং এই বান্ডেলটাকে আমরা কি নাম দিয়েছি? এই বান্ডেলটার নাম হচ্ছে বান্ডেল অফ হিজ। এটার নাম কি? এটার নাম হচ্ছে বান্ডেল অফ হিজ। এই বান্ডেল অফ হিজটা কই থাকে? এই যে আমাদের পর্দাটা, এই পর্দাটার নাম জানো? এই পর্দাটার নাম হচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এই পর্দাটার নাম কি? এই পর্দাটার নাম হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার
ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এই পর্দাটার নাম কি? এই পর্দাটার নাম হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তারপর হচ্ছে এই যে বান্ডেল অফ হিজ আছে না আমাদের, এই বান্ডেল অফ হিজ থেকে আমাদের, এই যে আমাদের বান্ডেল অফ হিজ রয়েছে না, এই বান্ডেল অফ হিজ থেকে একটা তন্তু বের হয়, যে তন্তুটা একবার এদিকে যায় একবার এদিকে যায়। এই যে আমাদের বান্ডেল অফ হিজ, এখান থেকে যে আমাদের তন্তুটা বের হলো, যে তন্তুটা আমাদের এই উদ্দীপনা আমাদের দুই পাশে নিয়ে যায়, উদ্দীপনা কী করে আমাদের এই উদ্দীপনাটা আমাদের দুই পাশে নিয়ে যায়, তাকে আমরা বলি পারকিনসে ফাইবার। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি পারকিনসে ফাইবার। তা আমাদের এই যে বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজের দুইটা ব্রাঞ্চ হয়, এটা দুই ভাগে ভাগ হয়, রাইট অ্যান্ড লেফট। রাইট অ্যান্ড লেফট বান্ডেল অফ হিজ বের হয়, তারপর সেখান থেকে আমাদের এই ভেন্ট্রিকুলার মাসেলগুলায় যাওয়ার পর এখানে আমাদের এরকম কিছু তন্তু বের হয়। সো ভেন্ট্রিকুলার মাসেলে যাওয়ার পর এই যে আমাদের তন্তুগুলা বের হয়, এই তন্তুগুলাকে বলি আমরা কি? এই যে তন্তুগুলা, এই তন্তুগুলাকে বলি আমরা পারকিনসে তন্তু। সো এগুলোকে আমরা কি বলি? পারকিনসে তন্তু। এবং এই পারকিনসে তন্তু থেকে উদ্দীপনাটা আমাদের ভেন্ট্রিকুলার মাসেলে যায়, আর যখনই উদ্দীপনা যায় সে জায়গাটা সংকুচিত হয়, যখনই উদ্দীপনা যায় সে জায়গাটা সংকুচিত হয়, যখনই উদ্দীপনা যায় সে জায়গাটা সংকুচিত হয়। তাহলে আমাদের এই যে সিগন্যাল ফ্লো হয় কোথা থেকে? আমাদের এই অ্যাসে নোড থেকে চলে যায় আমাদের এভি নোডে, এভি নোড থেকে আমাদের হচ্ছে বান্ডেল অফ হিজে, বান্ডেল অফ হিজ থেকে আমাদের পারকিনসে ফাইবার, সেই পারকিনসে ফাইবার থেকে আমাদের হচ্ছে ভেন্ট্রিকল, পারকিনসে ফাইবার থেকে আমাদের ভেন্ট্রিকুলার মাসেলে চলে যাবে। কোথায় চলে যাবে? ভেন্ট্রিকুলার মাসেলে চলে যাবে। ক্লিয়ার? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আর অ্যাসে নোড থেকে এবি নোডে উদ্দীপনা যাইতে 0.15 সেকেন্ড ডিলে হয়। কেন ডিলে হয়? কারণ হচ্ছে যখনই উদ্দীপনা যাবে তখনই সংকুচিত হবে, তাই না? তো এখন এই জায়গায় অ্যাসে নোড থেকে উদ্দীপনাটা অ্যাসে নোডে যখন উদ্দীপনা ছাড়ে যখন এটা সংকুচিত হয় তখন নিচে রক্ত যায়, 15 সেকেন্ড ডিলে হয়, 0.15 সেকেন্ড ডিলে হয়ে এই জায়গায় ইনফরমেশনটা যায়। যদি এখানে সাথে সাথে চলে যেত তাহলে এটাও সংকুচিত হতো, এটাও সংকুচিত হতো। তাহলে দুই পাশে যদি সংকুচিত হতো তাহলে রক্ত আলটিমেটলি কোথায় যেত? কোথাও যেত না। আচ্ছা, আজকে কি ভয়েস একটু ভালো? কালকে আগের থেকে ভয়েস কি ভালো ক্লাসের? নতুন একটা মাইক কিনে আনছি, মাইক গ্যাঞ্জাম করতেছিল। जो वादा किया था निभाना पड़ेगा। আচ্ছা দেখো, আমরা যদি সার্কুলেশন সিস্টেম বলি, মানবদেহে কয় ধরনের সার্কুলেশন দেখতে পাই আমরা? মানবদেহে হচ্ছে যে আমরা দুই ধরনের সার্কুলেশন দেখতে পাই। সার্কুলেশন বানাম কি ঠিক আছে? সার্কুলেশন। আচ্ছা, তো মানবদেহে আমরা কয় ধরনের সার্কুলেশন দেখতে পাই? এটার প্রশ্ন যদি আসে, মানবদেহে আমরা 4 ধরনের সার্কুলেশন দেখতে পাই। এক নম্বরে যেটা দেখতে পাই সেটাকে বলি আমরা সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন মানে হচ্ছে ফুসফুস ছাড়া সারা দেহে রক্ত প্রবাহের যে পদ্ধতি তাকে বলি আমরা সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন শুরু হয় আমাদের যে ভেন্ট্রিকলে অক্সিজেনযুক্ত রক্ত আছে। আমাদের কোন ভেন্ট্রিকলে অক্সিজেনযুক্ত রক্ত আছে? আমাদের লেফট ভেন্ট্রিকলে অক্সিজেনযুক্ত রক্ত আছে। লেফট ভেন্ট্রিকলটা যখন আমাদের পাম্প করে, সেই লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনযুক্ত রক্ত আমাদের অ্যাওর্টাতে যায়। অ্যাওর্টা থেকে, লেফট ভেন্ট্রিকল থেকে এই যে অ্যাওর্টা থেকে রক্তগুলো আমাদের কোথায় যায়? আমাদের রক্তগুলো হোল বডিতে যায়, হোল বডিতে যাওয়ার পর সেইখান থেকে আমরা ছাঁকনি দিয়ে, কৌশিক জালিকা দিয়ে কি করি? আমরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো যে রয়েছে সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমরা কার মাধ্যমে নিয়ে আসি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমরা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে নিয়ে আসি। কোথায় নিয়ে আসি? আমাদের রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসি। সো লেফট ভেন্ট্রিকল থেকে রাইট অ্যাট্রিয়ামের এই যে যাত্রা, এই যাত্রায় আমাদের সারা দেহ এক্সেপ্ট ফুসফুসে রক্ত সরবরাহ হয়। এই জন্য এটাকে বলি আমরা সিস্টেমিক সার্কুলেশন, বা এটা অনেক বড় সার্কুলেশন, এটাকে আমরা গ্রেটার সার্কুলেশন বলতে পারি। 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন মানে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্ট থেকে নিয়ে গিয়ে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসা। তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত
রক্ত আমাদের কোথায় আছে, আমাদের রাইট ভেন্ট্রিকলে আছে। সেখান থেকে আমাদের পালমোনারি ভেইন থেকে আমাদের লাং থেকে সেখান থেকে অক্সিজেন এক্সচেঞ্জ হয়ে পালমোনারি আর্টারি থেকে হচ্ছে যে আমাদের কোথায় চলে আসে, আমাদের লেফট অ্যাট্রিয়ামে চলে আসে। জাস্ট ছবিটা কল্পনা করার চিন্তা করো, এই দুটো ব্যাপার তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। কে প্রতিপক্ষকে মাইক ভাড়া করে 14 গোষ্ঠী ধরে গালি দিচ্ছে, কে? আচ্ছা, তারপরে আসো যে আমাদের 3 নম্বরে কি আসে, 3 নম্বরে আসে আমাদের পোর্টাল সার্কুলেশন। সো পোর্টাল সার্কুলেশন মানে কি? পোর্টাল সার্কুলেশন মানে যদি সহজ ভাষায় আমি বুঝাই তাহলে হচ্ছে যে তোমার আর আমার কাছে একটা জিনিস আসবে, তুমি আমাকে একটা জিনিস পাঠাবা, সেই জিনিসটা সরাসরি আমার কাছে না এসে একটা রাস্তা বা একটা মাধ্যম হয়ে কোনো জায়গায় একটা থেমে তারপর এসেছে। ধরো তুমি আমেরিকা থাকো, আমেরিকায় গেছো, ভাইয়া বাংলাদেশে আসি, মনে হলো যে না ভাইয়ার কাছে একসময় পড়ছিলাম, ভাইয়াকে একটা গিফট দেই, যে ধরো আমার জন্য একটা আইফোন পাঠিয়ে দিলাম। তো এই ধরো আইফোন যে পাঠিয়ে দিল, আইফোন 20s পাঠিয়ে দিছো, তো এখন এই আইফোনটাকে আমার কাছে সরাসরি আসবে না, এটা কিন্তু পোর্ট হয়ে তারপর আসবে। মানে কি আমাদের চিটাগাং পোর্ট, তারপর নানা জায়গায় যে পোর্ট রয়েছে সেই পোর্ট হয়ে আসবে। তো এই যে একটা মাধ্যম হয়ে তারপর আসে, সেটাকে বলি আমরা পোর্টাল সার্কুলেশন। যেমন আমরা যদি হচ্ছে যে আমাদের ক্ষুদ্রান্তের কথা বলি, আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে, আমাদের ক্ষুদ্রান্ত থেকে একটা হচ্ছে যে রক্তনালী আসে, সেটা আমাদের যকৃতে আসে। ক্ষুদ্রান্ত থেকে একটা রক্তনালী আমাদের কোথায় আসে, যকৃতে আসে, সেটাকে বলি আমরা হেপাটিক পোর্টাল শিরা। কারণ সরাসরি আমাদের হৃৎপিণ্ডে না গিয়ে যকৃতে আসে হেপাটিক পোর্টাল শিরা। কেন যকৃতে আসে? কারণ এই যে আমাদের পোর্টাল শিরা, কেন সে যকৃতে আসতেছে? তার যকৃতে আসার কারণ হচ্ছে যে এই যে আমাদের ক্ষুদ্রান্ত আছে, সেখানে আমাদের বিভিন্ন খাদ্য সার আছে, যে আমরা কার্বোহাইড্রেট পরিপাক করে আমরা গ্লুকোজ পাই, আমরা হচ্ছে যে প্রোটিন পরিপাক করে আমরা অ্যামাইনো অ্যাসিড পাই, তারপর হচ্ছে যে আমরা কী জানি আছে, তারপর আরও আছে কী জানি বলে এটারে, আরেকটা কী জানি আছে ভুলে গেলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের লিপিড পরিপাক করে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল পাই। সেই সব খাবার আমার যকৃতে রাখতে হবে, যকৃতে রাখলে সেটা থেকে আমি ভালো আউটকাম পাবো, যকৃতে না রাখতে পারলে সেখান থেকে আমি ভালো আউটকাম পাবো না। সো যকৃতে রাখতে পারলে যেহেতু আমি ভালো আউটকাম পাবো, সো আমি কী করবো, যকৃতে নিয়ে আসবো এই জিনিসটাকে। সেই যকৃতে নিয়ে আসার জন্য আমাদের কী লাগবে, এই যকৃতে নিয়ে আসবো, যে যকৃতে নিয়ে এসে সেই জিনিসগুলো আমি দিয়ে যাবো, যে ভাই তুই গ্লুকোজ রাখ, তুই ফ্যাটি অ্যাসিড রাখ, তুই অ্যামাইনো অ্যাসিড রাখ, সব তুই রাখ, রাইকা তারপর হচ্ছে সে শান্তিমতো হৃৎপিণ্ডে যাবে। কারণ হৃৎপিণ্ডর জায়গাটা খুব সফিস্টিকেটেড, সেই জায়গায় বেশি ভেজাল নিয়ে গেলে বিপদ। সো আমাদের ক্ষুদ্রান্ত হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে যায়। এই যকৃত থেকে আমাদের কী হয়, যকৃত থেকে আমাদের এই হেপাটিক শিরা যকৃতে যায়, তারপর যকৃতে যকৃতে যা ভাল লাগে সেগুলো দিয়ে সেই হেপাটিক শিরাটা আমাদের হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভার সাথে যুক্ত হয়ে, নর্মালি আমাদের ইনফেরিয়র ভেনা কাভার সাথে যুক্ত হয়ে কোথায় যায়, আমাদের রাইট অ্যাট্রিয়ামে যায়। ঠিক আছে, এটাকে বলি আমরা হেপাটিক পোর্টাল, এটাকে বলি আমরা পোর্টাল সার্কুলেশন। সো মানবদেহের ক্ষেত্রে আমরা হেপাটিক পোর্টাল সার্কুলেশন দেখতে পাই, কোনো রেনাল পোর্টাল সার্কুলেশন আমরা মানবদেহের ক্ষেত্রে দেখতে পাই না। আমরা রেনাল পোর্টাল সার্কুলেশনটা আমরা ব্যাং ট্যাংয়ের মধ্যে দেখতে পাই, ওদের ক্ষেত্রে আমরা রেনাল পোর্টাল সার্কুলেশন দেখতে পাই। সো আমাদের ক্ষুদ্রান্ত হেপাটিক পোর্টাল শিরা, যকৃত হেপাটিক শিরা, ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে সে কোথায় যাচ্ছে, রাইট অ্যাট্রিয়ামে যাচ্ছে। 4 নম্বরে যেটা আছে সেটাকে আমরা বলি করোনারি সার্কুলেশন। কি সার্কুলেশন? করোনারি সার্কুলেশন। সেই করোনারি সার্কুলেশনটা আমাদের কোথা থেকে ক্রিয়েট হয়? চিন্তা করো যে আমাদের যে এই অ্যাওটা আছে না, আমাদের যে অ্যাওটা, এই যে আমাদের অ্যাওটা, এই অ্যাওটা থেকে আমাদের তৈরি হয় হচ্ছে করোনারি আর্টারি। কোথায় কি আর্টারি তৈরি হয়? করোনারি আর্টারি। দেখবা হৃৎপিণ্ড মানেই হচ্ছে করোনারি মেডিকেলের ভাষায় যে করোনারি কেয়ার ইউনিট। তো এই হৃৎপিণ্ড মানেই আমাদের করোনারি। সো অ্যাওটা থেকে আমাদের করোনারি আর্টারি তৈরি হয়। সেই করোনারি আর্টারি আমাদের কোথায় সাপ্লাই দেয়? কার্ডিয়াক মাসেলে সাপ্লাই দেয়। এই কার্ডিয়াক মাসেলে সাপ্লাই দেওয়ার পর সেখান থেকে আমাদের কী তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কার মাধ্যমে যায়? করোনারি ভেইনের মধ্যে যায়। এই যে আমাদের করোনারি ভেইনের মধ্যে যায়, যখন সেটা করোনারি ভেইনে যায়, করোনারি ভেইনে যাওয়ার পর সেখান থেকে আলটিমেটলি কী হয়, যে সেটা আমাদের রাইট অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। তাহলে এই করোনারি আর্টারিটা আমাদের মানে করোনারি ভেইনটা আমাদের কোথায় উন্মুক্ত হয়? রাইট অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। তো করোনারি ভেইনটা আমাদের যখন উন্মুক্ত হয়, তো করোনারি ভেইনটা তো আমাদের এরকম ছিল, চিকুন ছিল,
যখন উন্মুক্ত হয় সেরকম বড় হয়ে উন্মুক্ত হয়। সো এই করোনারি ভেইনটা যখন আমাদের বড় হয়ে যায় তখন সেটাকে আমরা সাইনাস বলি, এটাকে আমরা তখন কী বলি, সাইনাস বলি। তো তোমাদের বইয়ে দেখতে পারো যে করোনারি সাইনাস টার্মটা উল্লেখ করতে পারে, করোনারি শিরা না বলে করোনারি সাইনাস টার্মটাও তোমাদের বইয়ের মধ্যে উল্লেখ করতে পারে। সো করোনারি সাইনাস উল্লেখ করলে ভালো, না করলে আলো ভালো। তো এই করোনারি শিরাটা আমাদের আলটিমেটলি আমাদের রাইট অ্যাট্রিয়াম বা ডান অরেন্দে উন্মুক্ত হয়। সো এই কয়টাই হচ্ছে আমাদের সার্কুলেশন সিস্টেম। বুঝছো কি না বলো? এই যে কোর্স 5 তারিখ থেকে শুরু হবে, অভিভাবকরা ফোন দিয়ে জ্বালায় ফেলবে। কেন ভাই? ফেসবুক পেজে মেসেজ দিয়ে গ্রুপে যুক্ত হওয়া যায় না? 1000 মানুষের মতো কোর্স করতেছে, আমাদের এত হাজার হাজার মানুষ আমাদের সাথে কোর্সে যুক্ত, তাও তাদের ফোন দিয়ে গেজাইতে হবে। ফোন দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে, কাইটা দিলেও ফোন দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে, মানে মজা পায় নিছে ফোন দেওয়া। কোর্সে পেমেন্ট করে যুক্ত হয়ে যাবে, শেষ। বারবার 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 ফোন দিয়ে কোর্স মানে হচ্ছে যে ফোন দিতে দিতে পাগল বানায় ফেলে এক একজন। জীবন যৌবন খেলে আমি তাদের ফোন ধরবো বসে বসে সারাদিন। এবার আসলে হৃৎপিণ্ডের রোগ। তো হৃৎপিণ্ডের রোগের ব্যাপারটা না একদম সিম্পল, ব্যাপারটাকে তুমি যদি কমপ্লেক্স করো ব্যাপারটা কমপ্লেক্স হবে। হৃৎপিণ্ডের রোগ, রোগের মধ্যে আমাদের হৃৎপিণ্ডের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো একদম সিম্পল। ব্যাপারটা হচ্ছে আমাদের এটা একটা কার্ডিয়াক মাসেল, এটা কি আমাদের একটা কার্ডিয়াক মাসেল, এটা কি আমাদের একটা কার্ডিয়াক মাসেল। ওকে, এটা আমাদের একটা কার্ডিয়াক মাসেল। এখন এই কার্ডিয়াক মাসেলে যে রক্ত সরবরাহ করে তাকে আমরা বলি হচ্ছে করোনারি আর্টারি। এটার নাম কি? এটার নাম হচ্ছে করোনারি আর্টারি, নাম করোনারি আর্টারি। এই যে করোনারি আর্টারি, করোনারি আর্টারির মধ্যে আমাদের চর্বি জমে। কি হয়? করোনারি আর্টারির মধ্যে আমাদের চর্বি জমা হয়। এই যে করোনারি আর্টারিতে চর্বি জমা হয় না, এটাকে বলি আমরা অ্যাথেরোমা বা এটাকে বলি আমরা প্লাক বলি। করোনারিতে যে আর্টারিতে যে চর্বি জমা হলো এটাকে বলি আমরা কি? অ্যাথেরোমা বা প্লাক। এটাকে আমরা কি বলি? প্লাক বলি। প্লাক বা অ্যাথেরোমা, প্লাক বা একে আমরা কী বলি? একে বলি আমরা অ্যাথেরোমা। তাই চর্বি জমে। তো আমাদের বয়স যত বাড়বে চর্বি জমতে থাকবে, এটাই নিয়ম। উইথ দ্য ইনক্রিজিং এজ চর্বি জমতে থাকে। এবং এটা রিস্ক কাদের বেশি থাকে? মেলদের রিস্ক বেশি থাকে ফিমেলদের থেকে। বয়স বাড়তেছে চর্বি জমতেছে। তো চর্বি জমা আস্তে আস্তে চর্বি বাড়তে থাকবে, চর্বি আস্তে 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 বয়স বাড়বে, চর্বি বাড়বে, এবং তুমি যত ফ্যাটি খাবার খাবা তত চর্বি বাড়তেছে। এখন চর্বি বাড়তে বাড়তে যখন চর্বির সংখ্যা বেড়ে যাবে, 60-70% হয়ে যাবে, এবং ওই ধমনীটা আমাদের যে মাসেলগুলোকে সাপ্লাই দিচ্ছে সেগুলার আর কোনো রক্তনালী সাপ্লাই দিচ্ছে না, ওই সাপ্লাই দিচ্ছে জাস্ট, তখন কী হবে? এই জায়গায় আমাদের এই যে মাসেলটা আছে ও আমাদের এনাফ অক্সিজেন পাচ্ছে না। খুব ভালো কথা, এনাফ অক্সিজেন পাচ্ছে না। এখন এনাফ অক্সিজেন না পাইলেও যতটুকু ব্লাড সাপ্লাই এখানে হচ্ছে, যতটুকু অক্সিজেন সে পাচ্ছে সেটা দিয়ে সে চলে যাচ্ছে। বাট ঝামেলাটা হয় কখন? ঝামেলাটা হয় যখন আমরা সিঁড়ি বেয়ে উঠি। যখন আমি সিঁড়ি বেয়ে উঠতেছি, তো সিঁড়ি বেয়ে যখন আমি উঠবো তখন আমার হার্টের কাজ বেশি করা লাগবে না?
লাগবে কি না? সিঁড়ি বেয়ে আমি উঠতেছি, হার্টের কাজ কী করতে হবে? বেশি করা লাগবে। সো সিঁড়ি বেয়ে আমি উঠতেছি, হার্টের কাজ করা লাগবে বেশি। সো হার্ট যদি আমাদের বেশি কাজ করে তার মানে হার্টের ডিমান্ড বেশি, তার মানে কি হার্টের ব্লাড ডিমান্ড আমাদের বেশি। সেই ডিমান্ড অনুযায়ী আমাদের সার্কুলেশনটা তত নাই। নর্মাল সিচুয়েশনে ধরো তুমি নর্মালি ঘরের মধ্যে বসে আসো, তখন তোমার ডিমান্ড আর সার্কুলেশনটা ম্যাচ আপ করতেছে, যতটুকু ব্লক তোমার হয়েছে ততটুকুতে। বাট তুমি সিঁড়ি বেয়ে উঠতেছো, তখন তোমার ডিমান্ড ইজ গ্রেটার দ্যান দ্য ব্লাড সার্কুলেশন। তখন কি হবে? তখন আমাদের এই মাসেলগুলো এনাফ অক্সিজেন যেহেতু পাচ্ছে না, তার মানে কি ও অক্সিজেন কম পাচ্ছে। এই যে অক্সিজেন কম পাচ্ছে বা অক্সিজেন কম বা একদমই পাচ্ছে না, তখন আমাদের কি হয়? তখন আমাদের অবাধ শোষণ হয়। তখন আমাদের অবাধ শোষণ বা অ্যানারোবিক রেসপিরেশন হয়। এবং অবাধ শোষণে আমাদের কি তৈরি হয়? অবাধ শোষণে আমাদের ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এই ল্যাকটিক অ্যাসিড তৈরিকে আমরা কি বলি? ল্যাকটিক অ্যাসিডোসিস বলি। ল্যাকটিক অ্যাসিডোসিস বলি। এই যে ল্যাকটিক অ্যাসিডোসিস রয়েছে, এই যে আমাদের ল্যাকটিক অ্যাসিডোসিস রয়েছে, এই ল্যাকটিক অ্যাসিডোসিসের কারণেই আমাদের কী হয়? তো ল্যাকটিক অ্যাসিডটা আমাদের একটা ইরিটেন্ট, জ্বালা তৈরি করে। তো এই ল্যাকটিক অ্যাসিড যখন জমে যায় তখন সেটাকে বলি আমরা ল্যাকটিক অ্যাসিডোসিস। এটার কারণেই আমাদের পেইন হয় অ্যান্ড ইরিটেশন হয়। এটার কারণে আমাদের পেইন অ্যান্ড ইরিটেশন হয়। সে জায়গাটা ব্যথা করে, আমাদের বুক ব্যথা আমাদের হয়। তো এই যে আমাদের যে যখন ব্লাড ডিমান্ডটা আমাদের বেশি আর সার্কুলেশন কম, আমাদের রক্তনালীতে করোনারি আর্টারিতে চর্বি জমার কারণে এই যে আমাদের ব্যথা, পেইন বা ইরিটেশন সৃষ্টি হয়, এটাকে আমরা বলি অ্যানজাইনা। এই যে সমস্যাটা, এটাকে বলি আমরা অ্যানজাইনা বলি। তার মানে অ্যানজাইনা মানে হচ্ছে যে আমাদের রক্তনালীতে চর্বি জমা থাকলেই যে আমাদের অ্যানজাইনা, সেটা না। যখন আমাদের ডিমান্ড বেশি, সার্কুলেশন কম, তখন আমাদের সেটা অ্যানজাইনা। এখন এই সিচুয়েশনটা একটা হইতে পারে যখন আমি সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি, তখন আমাদের হইতে পারে এটা একটা ঘটনা যে আমি কোনো এক্সারসাইজ করতেছি, ভায়োলেন্ট ভিগোরেন্ট এক্সারসাইজ করতেছি, এটা একটা হইতে পারে। সেকেন্ড ঘটনাটা হইতে পারে যে আমি এক্সারসাইজ করতেছি না, কিছুই করতেছি না, আমি শুয়ে আছি। আমাদের এই রক্তনালী এই জায়গায় যে চর্বি জমছে না, চর্বি জমাটা একটা ইরিটেশন। সো কী হয়? আমাদের এই যে রক্তনালী আছে না, এই রক্তনালীটা কিছুক্ষণের জন্য এভাবে সংকুচিত হয়ে যেতে পারে। রক্তনালী কী হতে পারে? সংকুচিত হতে পারে। রক্তনালী সংকুচিত হলেও কী হবে? এটা নর্মাল অবস্থায়, এটার যে ডিমান্ড, সেই নর্মাল অবস্থায় ডিমান্ডের থেকেও সার্কুলেশন আমাদের কমে গেছে। তাহলে তখন কী হবে? তখনও আমাদের সেম প্রসিডিউর ঘটে, আমাদের অ্যানজাইনা হবে। তাহলে এটাকে আমরা বলি অ্যানজাইনা। তোমাদের এখন এই টাইপ জানা লাগবে না, তোমরা মেডিকেল কোর্স করলে তখন জানাবো না। এখন এইচএসসির জন্য টাইপ লাগবে না, যে আমাদের প্রিন্স মেটাল অ্যানজাইনা, এই অ্যানজাইনা, সেই অ্যানজাইনা, এত অ্যানজাইনা আছে, ঠিক আছে? এই অ্যানজাইনা লাগবে না। তো এই হচ্ছে যে আমাদের অ্যানজাইনার কথাবার্তা। তাহলে এই যে আমাদের এটাকে অ্যানজাইনা তো বুঝতে পারছো। এখন আমাদের এই যে এটা অ্যানজাইনা, এতটুকু বুঝতে পারছো না? বুঝতে পারছো তোমরা। এখন আমাদের এই যে করোনারি আর্টারিতে যে চর্বি জমা আছে, এই চর্বিগুলা একটু অ্যাব্রোথ্যাব্রো হয়। চর্বিগুলো একটু কী হয়? অ্যাব্রোথ্যাব্রো হয়। চর্বিগুলো কেমন হয়? চর্বিগুলো অ্যাব্রোথ্যাব্রো হয়, এটা স্মুথ হয় না। নর্মালি আমাদের কার্ডিয়াক মাসেল স্মুথ হয়, এরা স্মুথ হয় না, এদের মধ্যে একটু অ্যাব্রোথ্যাব্রো ভাব থাকে। তো এতে যে অ্যাব্রোথ্যাব্রো ভাব আছে, সেই অ্যাব্রোথ্যাব্রো ভাবের কারণে এখানে যে প্লেটিলেটগুলো আছে না, প্লেটিলেটগুলো আমাদের ভেঙে যায়। প্লেটিলেটগুলো যখন আমাদের ভেঙে যায়, প্লেটিলেটের বৈশিষ্ট্য হচ্ছে নিজে একবার ভাঙলে সবাইকে ডেকে এনে এই জায়গায় রক্ত জমাট বাঁধায় ফেলে। এই জায়গায় রক্ত যখন জমাট বাঁধায় ফেলে, তখন আমাদের কি হয়? যে এটা পুরাপুরি টোটাল ব্লক হয়ে গেছে। সো এখানে যে আমাদের কার্ডিয়াক মাসেল আছে, সেখানে আমাদের নো অক্সিজেন সাপ্লাই, একদমই অক্সিজেন সাপ্লাই নাই। সো অক্সিজেন সাপ্লাই না থাকলে সে কী হবে? যে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মারা যাবে। অক্সিজেনের অভাবে কী হবে? দম বন্ধ হয়ে মারা যাবে। সো অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মারা যায়। এই যে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মারা যায়, এটাকেই বলি আমরা ইনফ্র্যাকশন। এটাকে আমরা কী বলি? এটাকে বলি আমরা ইনফ্র্যাকশন। এবং
এখানে আমাদের কি মারা যায় আসলে, আমাদের কার্ডিয়াক মাসেল মারা যায়। তো এই জন্য আমরা কি বলি, এটাকে বলি মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন। কি বলি একে আমরা, কি বলি আমরা মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন, বা শর্ট ভাষায় যেটাকে আমরা এমআই বলি, বা যেটাকে আগে হার্ট অ্যাটাক বলা হইতো। ঠিক আছে, তখন তাহলে এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, এখানে প্রচণ্ড বুক ব্যথা হয়, পেশেন্ট দম নিতে পারে না, শ্বাস নিতে পারে না, কার্ডিয়াক মাসেল কাজ করা বন্ধ হয়ে যায়, তখন তাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হসপিটালাইজ না করলে পেশেন্ট মারা যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। ঠিক আছে, এবং মজার ব্যাপার হচ্ছে, মজা এবং দুঃখের দুটোর ব্যাপার হচ্ছে, বুক ব্যথাগুলা নর্মালি ওঠে হচ্ছে রাতের বেলা, রাত 3টা 4টা 5টা ওইরকম টাইমে ওঠে। সো ওইরকম টাইমে বুক ব্যথা উঠলে কী হয়, ওইরকম টাইমে তো কিছু পাওয়া যায় না। সো এটা হচ্ছে হার্ট অ্যাটাক, বুঝতে পারছো? এখন হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক থেকে তুমি বাইচা উঠছো, হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক থেকে তুমি বেঁচে উঠছো। এখন হার্ট অ্যাটাক হইলে এই যে আমাদের মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনের কারণে অক্সিজেনের দম বন্ধ হয়ে যে সেলগুলো মারা যায়, ফলে আমাদের এই যে এমআইয়ের ফলে আমাদের সেল ডেথ হয়, আমাদের কি হয়, সেল ডেথ হয়। এই যে আমাদের সেলগুলো ডেথ হয়ে গেছে, ধরো এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের এই জায়গায় কিছু সেল ড্যামেজ হয়েছে, এই জায়গায় কিছু সেল ড্যামেজ হয়েছে, বা এই জায়গার সেলগুলাতে ঠিকমতো অক্সিজেন সাপ্লাই আসতেছে না। ধরো এই জায়গায় আমাদের যে করোনারি আর্টারিগুলো আছে, এখানে একটা করোনারি আর্টারি, এখানে একটা করোনারি আর্টারি, এখানে একটা করোনারি আর্টারি, এখানে একটা করোনারি আর্টারি, এই করোনারি আর্টারিগুলোর মধ্যে ব্লক আছে। এই ব্লক থাকার কারণে এই জায়গায় আমাদের অক্সিজেন সাপ্লাই একদম কম, এত কম যে এই সেলগুলা ঠিকমতো কাজ করতে পারতেছে না, সেলগুলা ফাংশনিং না, বা আমার হার্ট অ্যাটাকের ফলে এই সেলগুলা ড্যামেজ হয়ে গেছে। এখন এই সিম্পল জায়গায় যদি এরকম 4টা সেল নষ্ট থাকে, তাহলে কি এই জায়গার যে কাজ সংকোচন করা সেটা কি ঠিকভাবে করতে পারবে? ওর যে সংকোচন করার ক্যাপাবিলিটি সেটা কি ঠিক থাকবে? উত্তর হচ্ছে ঠিক থাকবে না। তার সংকোচন করার যে ক্যাপাবিলিটি সেটা কি ঠিক থাকবে? উত্তর হচ্ছে ঠিক থাকবে না। এই যে তার সংকোচন করার ক্যাপাবিলিটি ঠিক নাই, যেখানে মাসেল ঠিক মতো সংকুচিত হবে না, ওর যে কাজ আছে সেই কাজ করতে ও পারবে না। তার মানে কি হবে, ওর যে কাজ সেখান থেকে ফেল করতেছে, ওর যে কাজ সেখান থেকে সে কী করতেছে, ফেল করতেছে। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা কী বলি, এটাকে বলি আমরা ফেইলিয়ার। কার ফেইলিয়ার? এটাকে বলি আমরা হার্টের ফেইলিয়ার, হার্ট ফেইলিয়ার। তো আমাদের হার্ট ফেইলিয়ার আসলে একটা কনসিকোয়েন্স অফ এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনের পর এই কনসিকোয়েন্সটা দেখা যায়। বা আমাদের যদি অ্যানজাইনা থাকে, মাল্টিপল জায়গায় ব্লক থাকে, মাল্টিপল জায়গায় যদি চর্বি জমা থাকে, তখন আমাদের এই হার্ট ফেইলিয়ার হতে পারে। হার্ট ফেইলিয়ার হলে মানে আমার হার্ট হচ্ছে ইনেবল টু পাম্প। হার্ট ফেইলিয়ার বলতে আমরা কি বুঝি, আমাদের হার্টের ইনেবল টু পাম্প। এখন দেখো এই 3টার ব্যাপার বুঝছো কিনা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা না, বলো বুঝছো কিনা? ये चीज़ तुम्हारी समझ में आया? বুঝতে পারছো কিনা বলো। রনি ভাইয়ের সালামি, নৌকা মার্কায় ভোট দিন। তো এই তো রোগ, রোগ নিয়ে কি হয়েছে, শেষ তো রোগ। এখন এই যে আমাদের চর্বি জমা আছে, চর্বি জমা যে জায়গাগুলো, সে জায়গায় কী করতে হবে, সেই চর্বিগুলা যেন জমা আমাদের রাস্তা বন্ধ আছে সেই রাস্তা খুলে দিতে হবে। রাস্তা খোলার জন্য সেই জায়গায় আমরা কী করাই, রিং বসাই। যে রিং বসানোর যে প্রসিডিউর তাকে আমরা বলি অ্যাঞ্জিওপ্লাস্টি। রিং বসানোর যে প্রসিডিউর তাকে আমরা বলি অ্যাঞ্জিওপ্লাস্টি। যে জায়গায় আমরা একটা স্টিলের রিং বসাই দিই, স্টিলের আমরা একটা রিং বসাই, স্টিলের লাগাইতে পারো, গোল্ডের লাগাইতে পারো, প্ল্যাটিনামের লাগাইতে পারো, কী লাগাবা সেটা তোমার টাকা পয়সার উপর ডিপেন্ড করে। তো এখানে স্টিল লাগাই যেটা, সেটাকে আমরা কী বলি, অ্যাঞ্জিওপ্লাস্টি। আর যদি দেখি আমরা মোর দেন 3 আর্টারিতে, 3টার বেশি আর্টারিতে আমাদের প্লাক জমে আছে এবং প্লাকের পরিমাণ অনেক বেশি, সেটা আমার রিং বসেও হবে না, তখন সেখানে আমরা কি করি, তখন সেটা আমরা বাইপাস সার্জারি করি। কি সার্জারি করি? বাইপাস সার্জারি করি। সো মাল্টিপল জায়গায় যদি আমাদের হচ্ছে যে চর্বি জমা থাকে এবং সেটাকে আমি কোনোভাবেই সরাইতে পারতেছি না,
বা সেটা আমার রিং বসায় হবে না, তখন সেটাকে আমরা কি করি, আমরা সে জায়গায় বাইপাস সার্জারি করি। এবং বর্তমানে ওপেন হার্ট সার্জারি বা হার্ট ওপেন করে সার্জারি করার একটা অন্যতম কারণ হচ্ছে বাইপাস সার্জারি। এছাড়া অন্যান্য কাজে বর্তমানে বাইপাস করা হয় না। পেসমেকার বসানো যায়, আমাদের হার্টের অস্বাভাবিক হৃদস্পন্দনের জন্য যে পেসমেকার বসানো হয়, পেসমেকার বসাইতেও বর্তমানে ওপেন হার্ট সার্জারি করে না। মিড ক্যাপ পদ্ধতিতে যে মিডিয়াল ইনসেশনের মাধ্যমে আমাদের হচ্ছে যে পেসমেকার বসায় ফেলে। সো ওপেন হার্ট সার্জারির এখন অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের কি বাইপাস সার্জারি। এখন হচ্ছে এই হচ্ছে যে আমাদের কথাবার্তা। না, ব্যারো রিসেপ্টর বলবো না। ব্যারো রিসেপ্টর মানে হচ্ছে যারা আমাদের ব্যারেল মানে চাপ, ব্যারো মানে চাপ, চাপটাকে যে নিয়ন্ত্রণ করে তাকে বলি আমরা ব্যারো রিসেপ্টর। সো ব্যারো রিসেপ্টর আমাদের দুই প্রকার, একটাকে বলি উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, একটাকে বলি নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। উচ্চচাপ ব্যারো রিসেপ্টর যেটা, সেটা আমাদের উচ্চচাপ নিম্নচাপ দুইটাই ঠিক করে। নিম্নচাপ ব্যারো রিসেপ্টর যেটা, সেটা নিম্নচাপ উচ্চচাপ দুইটাই ঠিক করে। তো আমাদের নর্মাল প্রেশার হচ্ছে যে সিস্টোলিক প্রেশার 110/20 আর ডায়াস্টোলিক প্রেশার 70/80। মানে সিস্টোলিক প্রেশার 110 থেকে 120 থাকে স্বাভাবিক, আর ডায়াস্টোলিক প্রেশার আমাদের 70 থেকে 80 থাকে স্বাভাবিক। সেখান থেকে বেশি বা কম হলে কোনো কারণে সেটাকে ঠিক করাটাই আমাদের কী হয়, কার কাজ? ঠিক করাটাই আমাদের হচ্ছে এই ব্যারো রিসেপ্টরগুলোর কাজ। তো ব্যারো রিসেপ্টর আমাদের দুই প্রকার, একটাকে বলি সিস্টোলিক আর একটাকে বলি ডায়াস্টোলিক। কী বলে, একটাকে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, একটাকে বলি নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। এবং যে প্রেশার চেঞ্জ হয়ে গেল আবার সেম জায়গায় নিয়ে সেটাকে বলি ব্যারো রিফ্লেক্স বলি। তো যাদের হাই প্রেশার তাদের কী হয়, যে আমাদের বডি বারবার 120-এ প্রেশার আনার পরও তার 150 বেড়ে যায়, তখন আমার বডি কনফিউজ হয়ে যায়, আমি কি ভুল করতেছি, ওই লোকের প্রেশার স্বাভাবিকই মনে 150 থাক, 150 স্বাভাবিক থাকতে দিই। সো পারসিস্টেন্ট হাইপার টেনশন আমাদের এভাবে হয়। সো ব্যারো রিসেপ্টর পড়াবো না, একটা ফ্লো চার্ট আছে, আমি ফ্লো চার্টটা দিয়ে দিব, তোমরা দেখে নিও ব্যারো রিসেপ্টরের ফ্লো চার্টটা। তো এই চ্যাপ্টার থেকে কী আসে দেখা নিও, এই চ্যাপ্টার থেকে একদম সহজ প্রশ্ন আসে, যা পড়াইছি তার বাইরে কিছু আসবে না। তো ব্যারো রিসেপ্টরটা বাকি আছে, এটা আমি ছবি দিয়ে দিচ্ছি, দিলেই তোমরা দেখে ব্যারো রিসেপ্টরটা পড়ে ফেলতে পারবে।